আলো আর রানাকে একসাথে দেখে রাগে ফুঁসছিল বর্ষা। হাত মুষ্টিবদ্ধ করে বলে, এই মেয়ে তো সত্যি একটা গোল্ড ডিগার। আমি আগে থেকে জানতাম পড়ালেখার কথা বলে ভার্সিটিতে এসে এখন এসব করা হচ্ছে। আমি আগেই জানতাম মেয়েটা সুবিধার না। আমি শুধু এটাই বুঝতে পারছি না ওদের একসাথে দেখে আমার এত খারাপ লাগছে কেন। আলো কফি শেষ করে উঠে আসে। আসার সময় বর্ষর মুখোমুখি হয় আলো। আলো চাইছিল পাশ কাটিয়ে চলে যেতে। এই মেয়ে, তুমি ভার্সিটিতে পড়াশোনা করতে আসো নাকি প্রেম করতে আসো? ঠিক করে কথা বলুন। ভুলে যাবেন না আমি আপনার স্টুডেন্ট। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কথা বলতে পারেন না। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি কোনো প্রেম করছিলাম না। উনি আমার সিনিয়র। বর্ষ আলোর হাতটা শক্ত করে ধরে বলে ওঠে, আমাকে বেশি মেজাজ দেখাতে এসো না কিন্তু। আলো এক জটকায় হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। বর্ষ শুধু আলোর দিকে তাকিয়ে নীরবে রাগ ঝাড়তে থাকে। জোনাকি কোম্পানিতে যাওয়ার জন্য বাহিরে আসছিল। তখনই আসমকা তার সামনে এসে গাড়ি দাঁড় করায় বর্ণ। জোনাকি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। বর্ণ গাড়ি থেকে নেমে বলে, আমিও কোম্পানিতেই যাচ্ছি, চলো একসাথেই যাই। আমি একা যেতে পারবো। একবার বিশ্বাস করে আমার সাথে একসাথে চলো, আমি কখনোই তোমায় ছাড়বো না। আপনি আমার কাছে আকাশের তারা, যাকে আমি কখনো চাইলেও স্পর্শ করতে পারবো না। জোনাকির কথাটা বর্ণর বুকে তীরের মতো বিঁধে। জোনাকি আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায়। বর্ণ খুবই কষ্ট পায় জোনাকির এমন ব্যবহারে। এই প্রথম কাউকে পছন্দ করলো সে, আর সেই মেয়েটাই তাকে এভাবে অবজ্ঞা করছে। বর্ণ মন খারাপ করে কোম্পানির উদ্দেশ্যে যায়। জোনাকি রাস্তায় যেতে যেতে গতকাল রাতের কথা ভাবে। কাল রাতেও বর্ণর সাথে জোনাকি দেখা হয়েছিল ছাদে। জোনাকির ভালো লাগছিল না তাই সে ছাদে যায়। সেখানে আগে থেকে বর্ণ ছিল। জোনাকিকে দেখে আগ বাড়িয়ে কথা বলতে আসে। বর্ণ অনেক কথা বললেও জোনাকি কোনো উত্তরই দেয় না। বর্ণ বুঝতে পারে না এত এত মেয়েরা যেখানে শুধু তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকে, সেখানেই মেয়েটা এভাবে তার থেকে দূরে দূরে কেন থাকছে। এক পর্যায়ে জোনাকিকে জিজ্ঞেস করেই ফেলে, তুমি কি আমাকে পছন্দ করো না? জোনাকি হা হয়ে যায় এরকম একটা প্রশ্ন শুনে। নিজেকে কোনো রকমের সামলে নিয়ে চুপচাপ ছাদ থেকে চলে আসে। বর্ণ বিরক্তি হয় কিছুটা। আজকেও বর্ণ একই রকমভাবে বিষণ্ণ। সে জানে না জোনাকি কেন তার সাথে কথা বলতে চাইছে না। এই 28 বছরের সিঙ্গেল লাইফে প্রথম কোনো মেয়ের প্রতি তার এত ইন্টারেস্ট জাগলো। বর্ণ তপ্ত শ্বাস ফেলে গাড়ি ড্রাইভ করতে থাকে। কোম্পানিতে পৌঁছে গাড়ি থেকে নেমে মনে মনে ফন্দি করে জোনাকিকে ভাগে আনার। কোম্পানিতে ঢুকেই ম্যানেজারের উদ্দেশ্য বলে, আজ যে বা যারা দেরি করে আসবে তাদের আমার কাছে পাঠিয়ে দিবে। কাজে অমনোযোগী আমি একদমই পছন্দ করি না। জি স্যার। জোনাকি যানজটে আটকে আছে। তার কর্মস্থলে পৌঁছানোর সময় হয়ে গেছে। জোনাকির খুবই চিন্তা হচ্ছিল। অবশেষে সিদ্ধান্ত নেয় হেঁটে চলে যাওয়ার। করেও তাই। এত কিছুর পরেও 30 মিনিট লেট হয়ে যায়। ফলস্বরূপ কোম্পানিতে গিয়ে তাকে বর্ণর মুখোমুখি হতে হয়। বর্ণ অনেক কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে বলে, এরপর থেকে লেট করলে আর কাজে আসতে হবে না। লেট না করার জন্য একটা উপায়ও বলে দিতে পারি। জোনাকি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। বর্ণর একটু মজা করার ইচ্ছে হয়, তাই প্রথমে গম্ভীর্যের সাথে বলতে শুরু করে, উপায় হলো। গম্ভীর্য ভাবটা কমিয়ে মুখে একরাশ হাসি এনে বলে, তুমি কোম্পানিতে আসার সময় বর্ণ নামের একজন তোমাকে নিজের গাড়িতে ওঠার অফার করবে। তার অফারটা লুফে নিতে হবে। বর্ণর মুখে এমন কথা শুনে জোনাকি চক্ষু সড়ক গাছ হয়ে যায়। বর্ণ এবার আবারও গম্ভীর্য ভাব করে বলে, এখন আসতে পারো, লেট হয়ে যাচ্ছে। জোনাকির বর্ণর ব্যবহারগুলো দেখে তাজ্জব বনে যায়। পিছন ফিরে হাঁটা লাগিয়ে দেয়। আলো একটু এদিকে আসবে? রানার নিঃসংকোচ আবেদনে আলো সাড়া দেয়। রানা যেহেতু তার সিনিয়র তাই তার কথা অমান্য করতে চায়নি। রুহি বনানি ইশারা করে তার বাইকে বুঝিয়ে দেয়, অল দ্য বেস্ট। রানা মৃদু হেসে আলোকে নিয়ে একটি বটবৃক্ষের নিচে চলে আসে। রানা বলতে শুরু করে, জানো, বটগাছ কিন্তু অনেক উপকারী গাছ। এই যে এখন যেভাবে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, চারদিকে গরমে নাভিশ্বাস অবস্থা, সেখানে এই গাছ আমাদের ছায়া দিচ্ছে। আমিও তোমাকে এভাবে ছায়া দিতে চাই। রানার কথা শুনে আলো ভ্যাপাচেকা খেয়ে যায়। রানা আলোর অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে বলে, আমি আসলে উদ্ভিদবিদ্যার স্টুডেন্ট তো, তাই একটু উদ্ভিদের ভাষায় কথাগুলো বললাম। আপনি কি বলতে চান স্পষ্ট করে বলুন তো? ঠিক আছে, তাহলে সরাসরি বলছি, আই লাভ ইউ আলো, আই লাভ ইউ। রানার কথাটা শুনে আলোর কেন জানি না হাসি পেয়ে যায়। আলো হেসেই দেয়। এভাবে হাসছো কেন আলো? আমি কি মজার কোনো কথা বলেছি? না, আপনি মজার কথা বলেননি। আপনার কথাটা মজার নয়, আমার জীবনটাই মজার। জন্মের পর থেকে তো মজা দেখিয়ে আমি বড় হচ্ছি। মানে? আমার সম্পর্কে কি কিছু জানেন আপনি? হয়তো বা জানেন না।
আমার এই সুন্দর চেহারা দেখিয়ে হয়তো আমায় ভালোবেসে ফেলেছেন। তাহলে আপনার আমার ব্যাপারে জানা উচিত। সব কিছু জানার পর আপনার ব্যাঙের ছাতার মতো গজানো ভালোবাসা উবে যেতে পারে। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি আলো, একজন ডিভোর্সি নারী। আমি আমার মা বাবাকে ছেড়ে এখানে চলে এসেছি ঢাকায়। আমি একজনের বাড়িতে আশ্রিতা। একমাত্র আমার বড় বোন জোনাকিই আমার সাথে আছে। এত কিছু জেনেও কি আমাকে বিয়ে করতে চান? আলোর এসব কথা শুনে রানা বিরক্তিতে ব্রু কুঁচকে ফেলে। নিজেকে মনে মনে অনেক গালি দেয় আলোকে পছন্দ করার জন্য। আলো রানার মুখ দেখে তার মনের ভাষা বুঝতে পারে। আলোর মুখে বিদ্রূপের হাসি ফুটে ওঠে। সে আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে চলে আসে। দূরে দাঁড়িয়ে এতক্ষণ আলো আর রানা সব কথোপকথন শুনে ফেলে বর্ষ। আলোর জন্য হঠাৎ করেই তার খুবই খারাপ লাগতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি মেয়েটাকে ভুল ভাবছি? আসলে ও কি কোনো অসহায় মেয়ে? এইসব ভেবে বর্ষ হাঁটা শুরু করে। রুহি বনানী ছুটে আসে রানার কাছে। রানাকে প্রশ্ন করে, কি হলো ভাইয়া, মিশন কমপ্লিট তো? আলো তাহলে আমার ভাবি হবে? রুহি বনানীর কথা শুনে রেগে যায় রানা। রুহি বনানীর গালে ঠাস করে থাপ্পড় মারে। তুই একবার ওই মেয়েটার খোঁজ নিবি না? যে সে মেয়ের সাথে আমি রিলেশন করব? আর কখনোই আমার সামনে ওই মেয়ের নাম নিবি না। আর তোকেও যেন না দেখি ওই মেয়েটার সাথে মিশতে। মিশবো মিশবো, হাজারবার মিশবো। তোকে আমি ভয় পাই নাকি? আলো অনেক ভালো একটা মেয়ে। তুই মেয়েটাকে রিজেক্ট করলি তাই তো? দেখিস আমি নিজে আলোর জন্য তোর থেকে ভালো একটা ছেলে জোগাড় করিয়ে দিব। এটা আমার চ্যালেঞ্জ। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি ভাসি। বর্ণর কণ্ঠে এই গানটা শুনে হতবাক হয়ে যায় জোনাকি। অনুভূতিগুলো বড্ড অসহায় পড়ছে আজকাল। বর্ণর প্রতি ভালো লাগা থাকার পরেও জোনাকি এতদিন নিজেকে দূরে রেখেছে তার কাছ থেকে। সে যত দূরে যেতে চাইছে বর্ণ যেন তাকে তত কাছে টানছে। জোনাকি কোম্পানি থেকে বেরোনোর উদ্দেশ্য যাচ্ছিল, তখনই বর্ণের মুখোমুখি হয়। জোনাকিকে দেখে বর্ণের মুখে হাসি ফুটে ওঠে। জোনাকি মনে মনে নিজেকে অনেক গালি দেয় বর্ণের প্রতি এরকম দুর্বলতা থাকার জন্য। আর বেশি না ভেবে হাঁটা ধরে। জোনাকির পিছন পিছন বর্ণ আসছিল। এভাবে একা যাওয়ার কি কোনো প্রয়োজন আছে? আমিও তো বাড়িতেই যাচ্ছি, চলো তোমাকে পৌঁছে দেই। না, আমি একাই যেতে পারবো। আমার সাথে গেলে কি অসুবিধা হবে? আপনি যথেষ্ট বুঝদার মানুষ, আপনি নিশ্চয় জানেন কি সমস্যা হবে। জরিনা মরিনা না, মানে জরিনা আন্টি কীভাবে তিলকে তাল করে উপস্থাপন করে সেটা আমার থেকে আপনি বেশি ভালো করে জানেন। আমি তো ছেলে মানুষ। আচ্ছা, তুমি জরিনা আন্টিকে ভয় করছো? আমি আসি তো, আমি সব কিছু সামলে নিব। আমি আপনার সাথে যেতে চাই না, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। জোনাকিকে আর আটকায় না বর্ণ, তবে তার মুখটা বিবর্ণ হয়ে যায়। নিজেকে নিজে প্রেরণা জুগিয়ে বলে, চিন্তা করিস না বর্ণ, এই মেয়ে একদিন তোর সঙ্গ পেতে চাইবে, তুই দেখে নিস। আলো মন খারাপ করে ক্যান্টিনে বসেছিল। লতা এসে তার পাশে বসে বলে, কি হয়েছে আলো, তোমাকে এত উদাসীন লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই লতা, আমি আর এখন এত সামান্য ব্যাপার নিয়ে ভাবি না। তোমার কি খবর বলো? খবর আর কি, সব কিছু ভালোই চলছে। ও আচ্ছা, রুহি বনানী কোথায়? ওকে দেখেছো তুমি? হ্যাঁ, ওই তো এদিকেই আসছে। রুহি বনানী এসে একটা চেয়ার টেনে নিয়ে শটান হয়ে বসে পড়ে। তার চোখে মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে এখন কতটা রেগে আছে। আলো প্রশ্ন করে, কি হলো রুহি বনানী, এত রেগে আছো কেন? তুমি রিলেশনে যাবে আলো? রিলেশন মানে? এসব কি বলছো? আমি তোমার জন্য অনেক ভালো একটা ছেলের খোঁজে আছি। তোমাকে একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড জোগাড় না করে দিয়ে আমার কোনো শান্তি নেই। আমার বয়ফ্রেন্ড লাগবে না, আমি একাই ঠিক আছি। তোমার না লাগলেও আমার লাগবে। আমার ভাইটা না বড্ড বেশি বার বেড়েছে, ওকে আমি চ্যালেঞ্জ করেছি, তোমার জন্য সেরা একটা ছেলে এনে দিব। লতা কিছুই বুঝতে পারছিল না। রুহি বনানী শেষোক্ত প্রশ্নটা শুনে বলে, সেরা ছেলে মানে বর্ষ স্যারের মতো কেউ? রুহি বনানীর হাতে সাত পাওয়ার মতো খুশি হয়। লাফিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি, বর্ষ স্যারই তোমার জন্য পারফেক্ট আলো। রুহি বনানীর কথা শুনে আলো বিষম খায়। পানি পান করে বলে, তুমি কি বলছো সেটা তুমি নিজেও হয়তো জানো না। আমি তাও আবার বর্ষ স্যারের সাথে? অসম্ভব কথাবার্তা। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় আলো। তুমি শুধু দেখো আমি কি করি, নিজের মিশনটা পূর্ণ করি। লতা আমার সাথ দেবে? আলো বাঁকা চোখে লতার দিকে তাকায়। লতার মন দোনমনো করছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলে রুহি বনানীকে সাহায্য করার। আলোর সাথে বর্ষকে সত্যি খুব ভালো বানাবে। আলোর তার দুই বান্ধবীর উপরেই খুব রাগ হয়। বিড়বিড় করে বলে, কিছুদিন আগে একে অপরের দেখতেও পেত না, আর এখন দুজনে মিলে আমার বিরুদ্ধে প্ল্যান সাজাচ্ছে। আলো আর সেখানে না থেকে তাড়াহুড়ো করে উঠে আসতে নেয়।
যার ফলে আচমকাই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে বর্ষা তাকে আগলে নেয়। দেখে চলতে পারো না? চোখ থাকে কোথায়? আকাশে। আলোর খুবই বিরক্ত লাগছিল, তাই এক ছুটে দৌড়ে চলে যায়। বর্ষা তখন বলতে থাকে, মেয়েটা এত অদ্ভুত কেন, আর আমি বা ওর সাথে এত কথা কেন ভাবছি। না বর্ষা মাহমুদ, তুমি একদমই সাধারণ বিষয় নিয়ে ভাববে না, এটা তোমার স্বভাব নয়। আলো আজ অনেকদিন পর তার মায়ের ছবি বের করে দেখতে লাগলো। ও বাড়ি থেকে আসার সময় ছবিটা নিয়ে এসেছিল। এটা মালেকার ছবি নয়, এটা তার জন্মদাত্রী মা জ্যোতির ছবি। মায়ের মুখের সাথে আলোর খুবই মিল। আলোর মা জ্যোতি ছিল অপরূপ সুন্দরী। আলো শুনেছিল তার মা শহরের মেয়ে ছিল। আলোর বাবা যখন শহরে পড়াশোনার তাগিদে এসেছিল, তখন তার সাথে পরিচয় হয়। নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে জ্যোতি বিয়ে করে আলোর বাবাকে। আলোর জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়। কোনোদিন নিজের মাকে চোখের সামনে দেখেনি আলো। জোনাকির কাছে যতদূর শুনেছিল তার মা এক মমতাময়ী নারী ছিল। তুই আবার আম্মুকে দেখছিস আলো? জোনাকির কথাটা শুনে আলো হাসে। তুই অনেক সৌভাগ্যবতী আপু, অন্তত আম্মুকে কাছে পেয়েছিলি। আমাকে দেখ, কোনোদিন আম্মুর সান্নিধ্য পাইনি, আম্মু বলে ডাকতেও পারিনি, তার কোলে উঠতেও পারিনি। মালিকা আম্মু যদিও আমায় মেয়ের মতোই ভালোবাসে বড় করেছে, তাও আমার জীবনের একটা বড় না পাওয়া আম্মু। কেন এমন করলো আম্মু আমার সাথে? আমাকে জন্ম দিয়ে কষ্ট পাওয়ার জন্য রেখে দিয়ে গেল। জোনাকি আলোর মাথায় হাত রাখে। মন খারাপ করিস না আলো, দেখবি একদিন তুই এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবি। সেদিন আমি থাকবো কি না জানি না, কিন্তু তোর সুখ দেখে আমিও সুখী হব। এরকম কথা বলিস না আপু, আমার খুবই খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, এখন যা একটু বাহির থেকে ঘুরে আয়, এত মনমরা হয়ে থাকিস না সারাদিন। জোনাকির কথায় আলো একটু বাহিরে হাঁটতে বের হয়। বাহিরে এসে সবার আগে বর্ষার সাথে তার দেখা হয়। আলো বর্ষাকে পাশ কাটিয়ে যায়। বর্ষা একবার ফিরে তাকায় আলোর দিকে, তারপর নিজের মতো করেই চলে যায়। আলো বাগানে এসে বিভিন্ন ফুল দেখছিল। ফুলের সৌন্দর্য বরাবরই তার পছন্দ। জরিনা আলোকে এইভাবে বাগানে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে। মেয়েটাকে জরিনা পছন্দ করে না কেন জানি, তবুও মাঝে মাঝে মেয়েটাকে বিষণ্ণ মনে হতে দেখলে খারাপ লাগে। জরিনা নিজেও তো পৃথিবীর অনেক কদর্য রূপ দেখেছে, যার কারণে এখন আর কাউকে ভরসা করে না। আলো জরিনাকে খেয়াল করে। জরিনা আলোর কাছে আসে। আলোকে তার কিছু বলতেও ইচ্ছে করছিল, সব কিছু বলতে না পারলেও এটুকু বলে, আমরা মেয়েরা অনেক আবেগী হই, আবেগের বশে অনেক ভুল করে যাতে আমাদের পস্তাতে হয়। আমি নিজেও সেসবের সাক্ষী। তোমার বোনকে বলেছি সাবধানে থেকো। এতদিন নিশ্চয়ই বুঝতে পেরে গেছো পৃথিবী কত কঠিন। এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট রূপ আমি দেখেছি। সে সময় সুমনা ম্যাডামই আমার ভরসা ছিল। সেসব অন্য কথা। আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তার ছিটেফোঁটাও তোমরা দেখোনি বোধ হয়, তাই বলছি সবসময় সতর্ক হও। সুমনা চায়ের কাপ হাতে নিয়ে বসেছিল। জরিনা তাকে এভাবে দেখে আশ্চর্য হয়। চা তো ঠান্ডা হয়ে যাবে ম্যাম, খেয়ে নিন। সুমনার গোড় কাটে না। জরিনার দিকে এক পলক তাকিয়ে আবারও মুখ ঘুরিয়ে নিয়ে গভীর ভাবনায় ডুব দেয়। আচ্ছা জরিনা, তোমার কি আলোকে দেখে কারো কথা মনে পড়ে? জরিনা থতমত খেয়ে বলে, হঠাৎ করে এই প্রশ্ন? কারণ আছে তাই। আমি মেয়েটাকে প্রথম যেদিন দেখি সেদিনই জ্যোতির মুখটাই আমার সামনে ভাসে। আমার চাচাতো বোন জ্যোতি, আমার বোনের থেকেও বেশি বান্ধবী ছিল। তোমাকেও তো জ্যোতি এনেছিল এই বাড়িতে। জরিনা পুরাতন কথা মনে পড়ে নিঃশব্দে চোখে জল ফেলে। যে চলে গেছে তার কথা কি ভেবে কি হবে ম্যাম? তার কাছে নিজের জেদটাই তো বেশি ছিল। আমাকে ওই নরক থেকে নিয়ে আসার সময় কথা দিয়েছিল সবসময় আমার পাশে থাকবে। অথচ আপনার চাচার একটা কথার কারণে আমাদের কারোর সাথে যোগাযোগ করলো না। আজ 25 বছর হয়ে গেছে, এতদিনেও আমাদের কথা মনে পড়লো না তার। একবারও খোঁজ নিল না। বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও জানি না। জরিনা, একদম এরকম কথা বলবে না। আমি জানি জ্যোতি আবার ফিরে আসবে। চাচার কত আদরের মেয়ে ছিল, যখন যা চেয়েছে পেয়েছে। শুধুমাত্র তার ভালোবাসার মানুষটাকেই মেনে নেয়নি চাচা, যার কারণে চাচা তাকে ত্যায্য করে। বলে আমাদের কারোর সাথে যেন আর কখনো যোগাযোগ না করে। ও সেদিন কথা দিয়েছিল বেঁচে থাকতে আর নিজের মুখ আমাদের দেখাবে না, তাই হয়তো এত বছর আমাদের থেকে আলাদা। আমি শুধু এটাই চাই ও যেখানে আছে ভালো থাকুক। আলো ভার্সিটিতে এসে যথারীতি একা বসেছিল। লতা আর রুহি বনানীর সাথে কথা বলবে না ঠিক করে নিয়েছে। কি ভেবেছে কি ওরা? জীবন কি রঙ্গমঞ্চ নাকি? আলোর ভাবনায় ছেদ ঘটে রুহি বনানীর আগমনে। রুহি বনানী আলোর পাশে এসে বলে, তোমার হিরো এসে গেছে, দেখতে যাবে না তাকে? আলো ব্রু কুঁচকে তাকায়। রুহি বনানীর উপর এখন তার এত রাগ হচ্ছে যা বলে বোঝানো যাবে না। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে আলো। আমার কোনো হিরোর প্রয়োজন নেই, আমি একাই ঠিক আছি। রুহি বনানী নাছোড়বান্দা। সে একবার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বর্ষার সাথে আলোকে মিলিয়ে দিবি তখন দেবেই। এ ব্যাপারে সে কোনো ছাড় দেবে না।
আলোকে টেনে নিয়ে যায় রুহি। বসো ক্লাসে ঢুকতে আলোর সাথে ধাক্কা খায়। রুহি খুশিতে মুখ টিপে টিপে হাসে। বসো কেন জানি না আগের মতো বিরক্ত হলো না। আলোর স্পর্শে তার ভালোই লাগছিল আজ। আলো দ্রুত সরে এসে বলে সরি, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের সিটে এসে বসে। রুহির দিকে রাগি চোখে তাকায়। রুহি বনানীর ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে। ক্লাস শেষে আলো কোনো কথা না বলে ব্যাগ নিয়ে চলতে শুরু করে। রুহি বনানী বারবার সরি বলছিল, কিন্তু আলো আজ অনেক বেশি রেগে গেছে। দ্রুত হাঁটতে গিয়ে পড়ে যায় আলো। তার মাথা গিয়ে একটা ইটে লাগে, যার কারণে মাথা ফেটে রক্ত বের হয়। বর্ষ পাশ দিয়ে যাচ্ছিল, আলোকে এভাবে পড়ে যেতে দেখে দ্রুত এগিয়ে আসে। রুহি বনানীকে বলে তুমি ওকে একটু ধরে রাখো, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। বর্ষ যেতে রুহি বনানী আলোকে বলে দেখলে তোমার হিরো কত কেয়ারিং। আলো এবার রুহি বনানীর দিকে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নেয়। আমার কোনো কেয়ারিং হিরোর দরকার নেই, আমি নিজেই নিজেকে সামলে নিতে পারি। আলো চলে যায় নিজের মতো করে। রুহি বনানী তাকে আটকাতে পারল না। বর্ষ ফার্স্ট এড এনে আলোর খবর জানতে চাইলে রুহি বনানী বলে চলে গেছে আলো। মেয়েটা এত জেদি যে কি আর বলবো। বর্ষর আবার খুবই রাগ হয়। এত কিসের অহংকার মেয়েটার, নিজে যা মনে করে ঠিক তাই করে। সবসময় এত জেদ দেখানো বর্ষের মোটেও পছন্দ নয়। বর্ষ নিজের ভাবনার উপর রাগ হয়। কয়েকদিন থেকে মেয়েটাকে নিয়ে এত ভাবছে কেন সে। আগে তো কাউকে নিয়ে এভাবে কোনোদিন ভাবিনি বর্ষ। বরাবর স্ট্রেট ফরওয়ার্ড সে। নিজের এই পরিবর্তন মেনে নিতে পারছে না বর্ষ। সিদ্ধান্ত নিয়ে ফেলে আর ভাববে না ওই মেয়েটার কথা। জোনাকি এখন অতিষ্ঠ হয়ে উঠেছে বর্ণর ব্যবহারে। হাজার বার বোঝানোর পরেও বর্ণ কিছুই বুঝতে চাইছে না। বর্ণের ছেলে মানুষ কোনো বিপদ না ডেকে নিয়ে আসে। প্রতিদিনের মতো আজও কোম্পানিতে যাওয়ার সময় জোনাকি বর্ণর সামনে এসে দাঁড়ায়। নিজের গাড়ি করে যাওয়ার অফার করে। আজ জোনাকি ভেবে নিয়েছে হয় এসপার না হয় ওসপার, তবেই শান্তি। আপনি কেন এমন করেন আমার সাথে? আপনি বুঝতে চান না কেন আমি শুধুমাত্র একজন আশ্রিত এখানে। একজন আশ্রিতার সাথে আশ্রয়দাতার সম্পর্ক কৃতজ্ঞতার, এর থেকে বেশি কিছু নয়। আপনি যদি এমন করেন আমি আপনার ডাকে সাড়া দিই, তাহলে কেউ কখনো আপনাকে আশ্রয় দিতে চাইবে না। আপনার মা অনেক ভালো মানুষ, তাই আমি চাই না তার কোনো অপমান হোক। আপনাকে শেষবারের মতো বলছি আমার সামনে আসবেন না। যদি আর কখনো আমার সামনে আসেন তাহলে আমি আমার বোনকে নিয়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, আর থাকবো না এখানে। জোনাকির গলা বাড়ি হয়ে আসে। বর্ণ চোখেও জল। বর্ণ হাঁটু গেড়ে বসে জোনাকির সামনে। ওকে বলে ওঠে আই লাভ ইউ জোনাকি। জোনাকি আবার পুরো স্তব্ধ। কি বলবে এখন সে? জোনাকি আর সেখানে দাঁড়ায় না, দৌড়ে চলে যায় সেখান থেকে। বর্ণ উঠে দাঁড়ায়, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এই অশ্রু ব্যর্থতার। দূরে দাঁড়িয়ে সব ঘটনার সাক্ষী হয় বর্ষ। সব কিছু মিলিয়ে তাজ্জব বনে যায়। নিজের ভাইয়ের কাঁধে এসে হাত রাখে। তুই কিভাবে এত সহজে নিজের মনের কথা প্রকাশ করিস বর্ণ? শুধুমাত্র এই একটা কারণে তোর উপর আমার এত হিংসা হয়। কত সহজে তুই নিজের মনের কথা মুখে আনতে পারিস। আজ আমারও আফসোস হচ্ছে বর্ষ, কেন তোর মতে হতে পারলাম না। তাহলে আজ হয়তো এভাবে কষ্ট পেতে হতো না। বর্ষ জড়িয়ে ধরে বর্ণকে। না ভাই, তুই যেমন আছিস তেমনই ঠিক। অন্তত কাউকে নিজের মনের কথা বলে হালকা হতে পারিস। মনের কথা মনেই চেপে রাখা যে আরও বেশি কষ্টের যন্ত্রণার। মাঝে মাঝে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। বর্ষার চোখে জল চলে আসে নিজের ভাইকে এভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখে। যদি সে কোনোভাবে পারত ভাইয়ের চোখে জল মুছে দিতে, তাহলে খুবই খুশি হতো। আলো বাড়িতে এসে দেখতে পায় সুমনার হাসি মুখ। আলোকে দেখে সুমনা বলে ওঠে জানো, এ বাড়িতে খুব শীঘ্রই বড় একটা অনুষ্ঠান হতে চলেছে। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? আমার কিউট ছেলে বর্ণর এঙ্গেজমেন্ট। পুরো বাড়িতে সাজ সাজরব। আজ বর্ণর সাথে এলিনার এঙ্গেজমেন্ট। বর্ণর কাছে পুরো ব্যাপারটা এখনও সারপ্রাইজ রাখা হয়েছে। এলিনার বর্ণ ছোটবেলা থেকেই বন্ধু। এলিনা অনেক বছর থেকে বিদেশ থাকে, এখন দেশে ফিরে এসেছে। তাই সুমনা সিদ্ধান্ত নিয়েছে তাদের এঙ্গেজমেন্টের। আলোচনাকে কাল এই ব্যাপারে বলেছিল। বর্ণার এঙ্গেজমেন্টের কথা শুনে প্রথমে খারাপ লাগলেও নিজেকে জোনাকি বোঝায় যে এটাই ঠিক। বর্ণ তার কাছে আকাশের চাঁদ। বাপন হয়ে চাঁদে হাত দিতে চায় না জোনাকি। জরিনাজ ব্যস্ত দিন পার করছে। সুমনা এর মাঝে জরিনার সামনে এসে বলে তোমার মনে আছে জরিনা, আমি আর জ্যোতি সবসময় চাইতাম আমাদের যদি ছেলে মেয়ে হয় তাহলে তাদের বিয়ে দিতে। কত মিল মহব্বত ছিল আমাদের মাঝে। আজ যদি জ্যোতির কোনো মেয়ে থাকতো তাহলে আমার ছেলের সাথেই বিয়ে দিতাম। কিন্তু আফসোস, জ্যোতির কোনো খোঁজই নেই, না জানি কোথায় আছে। এখন আর এসব ভেবে কী হবে ম্যাম, এখন আপনি বর্তমান নিয়ে ভাবুন। জরিনা নানান কাজে ব্যস্ত হয়ে যায়। এলিনা এর মধ্যেই তার পরিবার নিয়ে হাজির হয়। এলিনা এসে সবার আগে সুমনাকে গিয়ে জড়িয়ে ধরে। আন্টি হাউ আর ইউ? আমি এখন আগের থেকেও সুন্দরী হয়ে গেছি তাই না? এলিনার এমন প্রশ্নে থতমত খেয়ে যায় সুমনা। নিজেকে দাতস্থ করে জবাব দেয় আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুমি সুন্দর হয়েছে ঠিকই, বাট মেকআপ একটু বেশি হয়ে গেছে।
এলিনা আয়না বের করে নিজেকে একবার দেখে বলে, এটা তো ফ্যাশন আন্টি, আপনি বুঝবেন না, বর্ণকে আসতে দিনেও ঠিকই বুঝবে। জরিনা জুস এনে সবাইকে দেয়। এলিনা জুস থেকে নাক মুখ কুচকে বলে, এসব কি, জুস তো আমি খাই না, আমার বিয়ার লাগবে। এলিনার কথা জরিনা বিষম খায়, বিড়বিড় করে বলে, এ কেমন মেয়ে আল্লাহ, এ মেয়ে কিনা আমাদের বর্ণর বউ হবে। মুখে কোনো কথাই আটকায় না, আর কি পোশাক পরেছে নাউজুবিল্লাহ। আলো নিত্যদিনের মতো আজও ভার্সিটিতে এসেছে। রুহি আর লতা নিজেদের মধ্যে কী নিয়ে কথা বলছে। আলো তাদের কথা শুনতে পাচ্ছে না, আর শোনার কোনো আগ্রহ নেই। রুহি আসমকে আলোর সামনে এসে বলে, তোমার বর্ষা স্যারকে কেন পছন্দ নয় আলো? ওনার মতো এত হ্যান্ডসাম রিচ ছেলেকে তো সব মেয়েরাই পছন্দ করে। আলো কথাটা শুনে বলে, সব মেয়েদের সাথে আমাকে গুলিয়ে ফেলার মানে নেই, সবার পছন্দ এক না, তাছাড়া আমি লাইফে একা থাকতে চাই। কোনো মানুষ জীবনে একা থাকতে পারে না আলো। আমার জীবনকে সুন্দর করে সাজানোর জন্য পাশে কাউকে দরকার হয়। আমার জীবন আমি একাই সাজাতে পারবো। এর আগেও তো একজন দায়িত্ব নিয়ে আমার সাজানো জীবনটা নষ্ট করে দিয়েছিল। আতিক, নামটা শুনলে আমার ঘৃণা হয় এখনো। এই আতিক আবার কে? তোমার সাথে তার কি সম্পর্ক? আলো মুস্কিয়ে আসে। আতিক আমার প্রাক্তন স্বামী। বিয়ে নামক জিনিসটার সাথে আমার অনেক আগেই পরিচয় হয়ে গেছে। যে তিক্ততা আমি অনুভব করেছি তাতে ভবিষ্যতে আর কাউকে বিয়ে করার ইচ্ছে নেই। তোমরা এটা বলতে পারো সবাই এক হয় না, ভেবে দেখো মানুষ কিন্তু পরনির্ভরশীল। আজকালকার যুগে মানুষ ছাড়া সহজ নয় এত। আলো আতিক সাজে তার বাড়িতে এক করে টাকায় আসার সব গল্প বলছে। রুহি লতা দুজনেই অবাক হয়ে দেখছে আলোর দিকে। আলো কখনো নিজের জীবনের ব্যাপারে কাউকে কিছু বলেনি, আজ আলো বলছে আর ওরা মনোযোগ দিয়ে শুনছে। আলোর জীবনে সব কিছু শুনে লতা রুহি দুজনের মুখে ফ্যাকাশে হয়ে যায়। তারা জানতোই না মেয়েটা এত কিছু হয়েছে। আলো লতার উদ্দেশ্যে বলে, রুহি না বোঝুক অন্তত আমার ব্যাপারটা তোমার বোঝা দরকার। তোমাকে তো আমি আগেও বলেছিলাম লতা। আলো আর কোনো কথা না বলে উঠে চলে যায়। লতা আর রুহি একে অপরের দিকে ছাওয়াছাই করে। লতা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাদের আলোকে সময় দেওয়া উচিত। জোর করে কোনো কিছু ঠিক নয় রুহি। আমার বিশ্বাস আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে। রুহি বলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব, তিনি যেন আলো সব কষ্ট দূর করে দেন। আলো একটু দূরে থেকে ওদের সব কথা শুনতে পায়। খুব খুশি আলো এখন ওদের মতো এত ভালো বন্ধু পেয়ে। আসলে মানুষের জীবনে সব কিছু খারাপ হয় না, সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। আলো যাওয়ার সময় মুখোমুখি হয় বর্ষর। বর্ষ বলে, মামা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, কারণ আজ বাড়িতে অনুষ্ঠান। আলো মাথা নাড়িয়ে চলে যায়। আলো যাওয়ার পর বর্ণবর্ষকে ফোন করে, বর্ষ, তুই আমাকে এঙ্গেজমেন্টের কথা বলে ঠিক করেছিস। শোন, তুই তো জানিস আমি জোনাকিকে পছন্দ করি, অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট কিভাবে করি। তা আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশে চলে যাব। এখন আপাতত এয়ারপোর্টে আছি, কিছুক্ষণ পর ফ্লাইট, তুই ওদিকটা সামনে নিস। বর্ষ কোনো কিছু বলারই সুযোগ না দিয়ে বর্ণ কলটা কেটে দেয়। বর্ষ খুব রেগে যায় বর্ণের এমন ছেলে মানুষইতে। ক্লাস শেষে বর্ষ আলোকে বলে, চলো এখন। আলো প্রস্তুত হতো বর্ষর সাথে যাওয়ার জন্য। তাদেরকে একসাথে দেখে রুহি আর লতা দুজনই খুশি হয়। রুহি লতাকে বলে, দেখলে তো ওরা একসাথে, আমার খুব ভালো লাগছে ওদেরকে একসাথে দেখে। একসাথে কত সুন্দর মানায় ওদের। আল্লাহ ওদের সবসময় একসাথে থাকার তৌফিক দান করুক। বর্ষর সাথে গাড়িতে উঠলো আলো। আলো পিছনের সিটে বসে। বর্ষর ইচ্ছে করছিল তাকে সামনের সিটে বসতে বলতে, কিন্তু পারছিল না। রুহি গাড়ির গ্লাসে টোকা দিয়ে বলে, আলো তুমি কি স্যারকে ড্রাইভার ভেবেছ নাকি? স্যারদের সম্মান দিতে হয় জানো না? কি বলছো কি তুমি রুহি? ঠিকই তো বলছি, যাও সামনে গিয়ে বসো। আলো নিজের সিটে অনড়ভাবে বসে থাকে। রুহি এবার বর্ষকে বলে, স্যার আপনি কিছু বলবেন না, এই মেয়েটা আপনাকে ড্রাইভার বানিয়ে দিচ্ছে। আমি কোনো ড্রাইভার না, আলো সামনে আসো। আলো না বলতে যাবে, কিন্তু বর্ষ রাগে মুখে তাকিয়ে এসে থেমে যায়। এদিকে বর্ষ নিজেকে শাবাশি দিতেই থাকে, বাহ বর্ষ মাহমুদ, এত সুন্দর রেগে যাওয়ার অভিনয় কি করে করতে পারলে তুমি। আলো অগত্যায় সামনের সিটে এসে বসে। রুহি সফলতার হাসি দিয়ে গান গাইতে গাইতে চলে যায়। বর্ষ গাড়ি চালানো শুরু করে। কিছুদিন যাওয়ার পর আসমকাই গাড়ির সামনে একজন লোক চলে আসে। বর্ষ গাড়ি থামিয়ে লোকটাকে গালি দিতে থাকে, দেখে চলতে পারেন না স্টুপিড। আলো চুপ থাকতে না পেরে বলে, আমার তো মনে হয় আপনি গাড়ি চালাতে পারেনই না স্যার। সেদিনও কি বলে, আমি গাড়ি চালাতে পারি না? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আমি গাড়ি চালাতে পারি কি না। কথাটা বলে দ্রুত বেগে গাড়ি চালাতে শুরু করে বর্ষ। আলোর খুব ভয় লাগছিল, দোয়া দুরুজ পড়তে পড়তে বলে, আপনি অনেক ভালো ড্রাইভ করেন, আপনাকে তো নোবেল দেওয়া উচিত। গাড়ি থামান এখন। না, আমি দেখিয়েই দিব আমি ড্রাইভ করতে পারি, তুমি চুপচাপ বসে থাকো। আলো চোখটা বন্ধ করে নেয় ভয়ে। চোখ খুলতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। একটুর জন্য ভেসে গেলাম।
আলো হাঁপ ছেড়ে বাসে। বর্ষার দিকে তাকালে সে চোখ গড়িয়ে নেয়। আলো সিট বেল্ট খোলার চেষ্টা করতে করতে বলে, আপনি সত্যি একটা খারাপ ড্রাইভার। আজ আরেকটু হলো কত বড় বিপদ হয়ে যেত বলুন তো। আর আপনার গাড়িতে থাকার ভরসাই পাচ্ছি না। চুপ করে বসে থাকো, আমার কথা না শুনলে তারপর ভালো হবে না। আলো সিট বেল্ট খুলতে পারছিল না। বর্ষা তাকে সাহায্য করে। বর্ষাকে নিজের এত কাছে আসতে দেখে আলো চোখ বন্ধ করে নেয়। তার কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। সিট বেল্ট খোলার পর বর্ষা বলে, যদি সাহস থাকে গাড়ি থেকে নেমে দেখাও। আলো দোটানায় পড়ে যায়। বর্ষাকে তার মোটেও সুবিধা লাগছে না। না জানি এখন গাড়ি থেকে নেমে গেলে কি করবে। কি হলো, বসে আছো কেন? নেমে যাও। আপনি সাবধানে গাড়ি চালান, এঙ্গেজমেন্টের টাইম হয়ে যাচ্ছে। বর্ষা ক্রূর হেসে বলে, যার এঙ্গেজমেন্ট তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এইসব তুমি কি বলছো মম? তোমার মাথা ঠিক আছে তো? বর্ণর বদলে আমি? হাউ ফানি! এটা কিভাবে সম্ভব? বর্ষার কথাটা শুনে শোভনা ব্রু কুঁচকে তাকায়। তিনি বলেন, আমি কিচ্ছু শুনতে চাই না। হয় 1 ঘন্টার মধ্যে বর্ণকে এখানে হাজির কর, আর না হলে বর্ণর বদলে তুই এঙ্গেজমেন্ট করে নে। এমনিতেও তোরা জমজ, তাই কেউ বুঝতে পারবে না। চশমাটা খুললেই হবে। আমিও এলিনাকে একদমই পছন্দ করি না। এলিনাও কি তোকে পছন্দ করে নাকি? ও তো বর্ণকে পছন্দ করে। এঙ্গেজমেন্টটা না হলে আমার সম্মান থাকবে না। তাই বলছি তুই বর্ণর সাথে এঙ্গেজমেন্ট করে নে, তারপর বিয়েটা না হয় বর্ণর সাথেই হবে। এরকম হয় না মম, আমি পারবো না এরকম ঠকবাজি করতে। প্লিজ আমাকে এসবের মাঝে জড়িও না। তোকে আমি 1 ঘন্টা সময় দিয়েছি। এর মধ্যে হয় বর্ণকে নিয়ে আয়, না হয় নিজের বর্ণর গেট আপ নিয়ে এঙ্গেজমেন্ট করে নে। যদি তা না করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটা কিন্তু অন্যায় মম। তোমার আদরের ছেলে দোষ করবে আর তার ফল ভোগ করতে হবে আমায়? বর্ণ আসলে আমি ওকে দেখে নেব। তুই এখন নিজের চিন্তা নিজে কর। কথাটা বলেই সুমনা চলে যায়। বর্ষ কী করবে বুঝতে পারে না। বর্ণকে বারবার কল করছে কিন্তু ফোন বন্ধ। বর্ষ পড়ে গেছে মহা ঝামেলায়। বিড়বিড় করে বলে, এই বর্ণ মনে হয় এতক্ষণে ফ্লাইটে উঠে গেছে, নিজে চলে গিয়ে আমায় ফাঁসিয়ে দিল। দূর, ভাল লাগে না। বর্ষকে এভাবে একা দাঁড়িয়ে বিড়বিড় করতে দেখে আলো কাছে এসে বলে, এত কি ভাবছেন স্যার? কোনো সমস্যা? তোমায় বলে কি হবে? তুমি কোনো সলিউশন দিতে পারবে? পারলে পারতেও পারি। বর্ষ কিছুক্ষণ নিজের ভাবনায় মশগুল থাকে। তারপর এক এক করে আলোকে সব ঘটনা খুলে বলে। সব শুনে আলোর মাথায় হাত উঠে যায়। আপনার ভাই কেন এভাবে পালিয়ে গেল? বিয়ের সময় বউ পালানোর কথা শুনেছি, আজ প্রথম শুনলাম এঙ্গেজমেন্টের সময় ছেলে পালায়। শহরের যত আজগুবি কাহিনী। আমার এরকম সিচুয়েশনে তুমি মজা করছো? হাউ ডেয়ার ইউ! কোনো সলিউশন দিতে না দাও, না হলে চলে যাও। বর্ষার ধমকে আলো কেঁপে ওঠে। মনে মনে নিজেকে গালি দেয়। এর রাগী লোকটার সাথে এভাবে কথা বলতে আসাই উচিত হয়নি। আলো ভাবতে থাকে এখন কি করা যায়। অনেক ভেবে একটা বুদ্ধি পায়। শুনুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আলো বর্ষকে বুঝিয়ে বলে। আলোর কথা শুনে বর্ষ বলে, বুদ্ধিটা কাজে লাগবে তো? হয়তো বা। ওয়েল, আমি দেখছি। মেবি যদি তোমার বুদ্ধিটা কাজে লাগে তাহলে আমাকেও এলিনার সাথে আংটি বদল করতে হবে না। মেয়েটা সব সময় আমাকে চাশমিশ বলে খেপায়। ইচ্ছে করে। বর্ষর কথাটা শুনে আলো খিলখিল করে হাসতে থাকে। বর্ষ আবারও ধমক দিয়ে বলে, এত হাসির কি আছে? বর্ষর ধমক শুনে আলো সেখান থেকে গেস্ট রুমের দিকে যেতে থাকে। কি অকৃতজ্ঞ! আমি ওনাকে সাহায্য করলাম আর আমাকেই রাগ দেখাচ্ছে। আর জীবনে জেসে থাকতে ওনার কোনো সাহায্যই করব না। বর্ষভাবে এই মেয়েটার সাথে বোধহয় বেশি ফ্রি হয়ে যাচ্ছি, তাই এভাবে সাহস পাচ্ছে আমার সাথে এরকম করার। না বর্ষ, বি স্ট্রং। তোমাকে এরকম হলে চলবে না। আলোর মুখ থেকে সব কথা শুনে হতভম্ব হয়ে গেছে জোনাকি। আলো জোনাকি বর্ণর পালিয়ে যাওয়ার ব্যাপারটা বলেছে। আলো সমানে এই বিষয়টা নিয়ে মজা করছে। জোনাকি ভাবছে অন্য কথা। বর্ণা তো ছেলে মানুষ, কেন বুঝি না। আমার এখন খুব ভয় হয়। সুমনা ম্যাডাম আমাদের কত বিশ্বাস করে এখানে আশ্রয় দিয়েছে, এখন না জানি বর্ণার কারণে কোনো সমস্যা না তৈরি হয়। জোনাকিকে গভীর ভাবনায় থাকতে দেখে আলো বলে, এত কি ভাবছিস আপু? কিছু না। আলো, আমাদের মনে হয় এখান থেকে যাওয়া উচিত। যাওয়া উচিত মানে? কোথায় যাব আমরা? দেখালো, আমরা অনেক দিন থেকে এখানে আছি। এভাবে আর কতদিন? আমি দেখি কোথাও কোনো বাড়ি পাওয়া যায় কি না। এখানে থাকতে তোর কি কোনো অসুবিধা হচ্ছে আপু? না রে আলো। আচ্ছা শোন, তুই নে এই সালোয়ার কামিজটা পরে নে। আর আমি আজ আসার সময় তোর জন্য কিনে এনেছি। আজ বাড়িতে অনুষ্ঠান, তুই এভাবে তো আর যেতে পারবি না। এই সালোয়ারটা পরে নে, তোকে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপু, আমার খুবই পছন্দ হয়েছে। তুই নিজের জন্য কিছু আনিসনি? আমার আগের আছে, তাছাড়া এসব আমাকে মানায় না। তুই সাজ, তোকে অনেক ভালো মানাবে। আলো বুঝতে পারে সালোয়ারটা কিনতে জোনাকি সব টাকা শেষ হয়ে গেছে, তাই আর নিজের জন্য কিছু কিনতে পারিনি। সুমনার খুব ভয় করছে। সব গেস্ট চলে এসেছে, এঙ্গেজমেন্টের সময় প্রায় হয়ে এসেছে। বর্ণর এখনও কোনো দেখা নেই। বর্ষাও এলো না। এলিনার মা এসে সুমনাকে জিজ্ঞেস করে, বর্ণকে যে কোথাও দেখছি না। এঙ্গেজমেন্টের টাইম তো হয়ে গেছে, ওকে আসবে না?
আসবে, একটু তৈরি হচ্ছে। আজ এঙ্গেজমেন্ট বলে কথা। এঙ্গেজমেন্ট তো একবারই হয়, তাই তো সব কিছু 100% পারফেক্ট হওয়া প্রয়োজন। ঠিক বলছেন মিসেস মাহমুদ। আমার এলিনাকেও দেখুন কত সুন্দর পরীর মতো লাগছে। বাই দ্য ওয়ে, ওই মেয়েটাকে সালোয়ার কামিজ পরা। সোমনা কিছু বলার আগে জরিনা এসে বলে, ও আমার ভাগ্নি, এঙ্গেজমেন্টের কাজে হাতে হাতে সাহায্য করার জন্যই নিয়ে এসেছি। আচ্ছা। সুমনা স্বস্তির নিঃশ্বাস নেন। আলোর সম্পর্কে জানলে না জানি এরা কী ভাবত। এলিনার ভাই এরিকের লোলুপ দৃষ্টি আলোর দিকে। নিজের বন্ধুদেরকে বলে, দেখছিস ওই মেয়েটাকে, কি মাল রে, একে তো আমি বিছানায় শোয়াবই। এই মেয়ের মধ্যে কি এমন দেখলি তুই এরিক? শি ইজ টু মাচ হট। আমার তো মনে হয় না। তোরা কিছু বুঝিস নাকি? এরই মধ্যে সবার মধ্যমণি হয়ে উপস্থিত হয় বর্ণ। এসে সবার সাথে ভালোভাবে কথা বলছিল। সুমনা ভাবেন, দেখে তো বর্ণই মনে হচ্ছে, কিন্তু ও কি বর্ণ নাকি বর্ষ? তাহলে এঙ্গেজমেন্ট করে নেওয়া যাক। সুমনার কথায় সবাই মনোযোগ দেয়। আলো দূরে দাঁড়িয়ে ভাবছিল, ব্যবহার কথাবার্তা সবই বর্ণ মাহমুদের মতো, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে উনি বর্ষ স্যার। এলিনাকে নিয়ে আসা হয় সামনে। সুমনা বলেনি, এবার এই রিংটা এলিনাকে পরিয়ে দে বর্ণ। বর্ষ মুচকি হাসে। কেউ বোধহয় সন্দেহ করছে না যে সে বর্ষ। বর্ণকে এমনভাবে নকল করেছে যে কারো সন্দেহের বিন্দুমাত্র অবকাশ ছিল না। বর্ণের উপর খুব ক্ষেপে আছে সে। আজ শুধুমাত্র বর্ণের খামখেয়ালিপনার জন্য এই এলিনার মুখোমুখি হতে হচ্ছে। এলিনাকে দুচোখে সহ্য করতে পারে না বর্ষ। এলিনা বর্ষর দিকে তাকাচ্ছিল আর মিটি মিটি হাসছিল। বর্ষর ইচ্ছে করছিল এলিনার গালে ঠাস করে একটা থাপ্পড় মারতে। এইরকম বেহায়া মেয়েকে তার একদমই সহ্য হয় না। এলিনা বর্ষর কাছে এসে বলে, হেই বর্ণ, লং টাইম নো সি, কেমন আছো? ভালো। তোমারও শ্বাসমিশ হ্যাবলা ভাইকে তো কোথাও দেখছি না। কোথায় ও? নিজের নামে এরকম কথা শুনে বর্ষর চোখ রাগে লাল হয়ে যায়। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে এলিনার গালে থাপ্পড় মারে। এই আকস্মিক ঘটনায় সবাই হতবাক হয়ে যায়। আলো ডোক গিলে বলে, আমি তো বর্ষ স্যারকে বলেছিলাম অসুস্থ হওয়ার নাটক করতে। এটা উনি কি করলেন? আল্লাহ, কি হবে এবার? বর্ষর হুঁশ ফিরে। রাগের মাথায় একই করে দিল সে। এখন কিভাবে সব কিছু সামলাবে সেটাই ভাবছে। এলিনা ব্যাবাসেকা খেয়ে তাকিয়ে আছে। এরিক এসে বর্ষর কলার ধরে বলে, হাউ ডেয়ার ইউ বর্ণ, কোন সাহসে আমার বোনের গায়ে হাত তুললে? এরকম ব্যবহারে বর্ষর রাগ আরও বেড়ে যায়। এরিককে ঠেলে সরিয়ে দেয়। আমি বর্ণ নই বর্ষ। আমার ভাই তোমার বোনকে রিজেক্ট করে চলে গেছে। বর্ষ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দ্রুত সেখান থেকে চলে যায়। পুরো ঘটনায় তাজ্জব বনে যায় সুমনা। এখন কিভাবে সব কিছু সামলাবেন সেটাই ভাবছেন। এলিনার মা বলে, এটা আপনি ঠিক করলেন না মিসেস মাহমুদ, আমার মেয়েকে এত বড় ইনসাল্ট। এরিক রাগে ফুঁসতে থাকে। প্রতিশোধ স্পৃহার জন্ম নেয় তার অন্তরে। এলিনার ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে শপথ করে, বর্ণ আর বর্ষ মাহমুদকে তাদের উপযুক্ত শাস্তি আমি দিবই। গোটা বাড়ির পরিস্থিতি থমথমে। এঙ্গেজমেন্টের ওখানে যা হলো তাতে পরিস্থিতি গোলাটে থেকে আরও বেশি গোলাটে হয়ে উঠেছে। বর্ণ রেগে বাড়ি থেকে চলে গেছে। সুমনাও নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে। জরিনা আসমকা গেস্ট রুমে প্রবেশ করে। আলো জোনাকি দুজনেই কেবলমাত্র খাবার খেয়ে রুমে এসেছে। জরিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তাদের দিকে। রেগে বলে, তোমরা যে এমন কিছু একটা করবে সেটা আমি আগে থেকেই জানতাম। এভাবে আগুন নিয়ে না খেলেও পারতে, পুড়তে কিন্তু তোমাদের হবেই। জরিনার কথার কোনো মানে খুঁজে পায় না তারা কেউ। আলো জিজ্ঞেস করে, আপনি কিসের কথা বলছেন? জরিনা শান্ত হয়। সে জানে এই মেয়েগুলো তেমন কোনো দোষ নেই। না চাইতে তারা এরকম পরিস্থিতিতে আটকে গেছে। জরিনা নিজেও তো এমন ভুল করেছিল। নিজের ইতিহাস আজ অনেক দিন পর জরিনা মেলে তুলতে চায় এই মেয়ে দুটোর সামনে, যাতে মেয়েগুলো সচেতন হতে পারে। সে যে পথে পা বাড়িয়েছিল সেই পথে যেন পা না বাড়ায়। আমি জরিনা, এবারে ছোট মেয়ের সাথে একই স্কুলে পড়তাম। অনেক মেধাবী ছিলাম আমি, কিন্তু আমার পরিবার অনেক গরিব ছিল। আসমকা আমার আব্বুর মৃত্যুতে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমরা দিশাহীন হয়ে যাই। আমার সব ভাই বোনেরা ছোট ছিল, তাই বাধ্য হয়ে আমি একটি বাড়িতে কাজের লোকের কাজ দিই। তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম, কিন্তু পরে আর পড়াশোনা চালাতে পারিনি। আমি যে বাড়িতে কাজ দিই তারা অনেক ধনী ছিল। বড় ছেলে খুবই অহংকারী আর ধার্মিক ছিল। ছোট ছেলে ছিল সহজ সরল। তার সরলতা আমাকে মুগ্ধ করত। কখনো আমাকে কাজের লোকের মতো আচরণ করেনি, সবসময় আপনজনের মতোই দেখেছে। আমি ভালোবেসে ফেলি তাকে, সেও আমাকে পছন্দ করত। তার আচরণে ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। বয়সটা আবেগের ছিল, তাই নিজের ভুল বুঝতে পারিনি। আমি একদিন তাকে জানিয়ে দিই নিজের মনের কথা। সেও খুশি হয়। শুরু হয় আমাদের নতুন সম্পর্ক। সব কিছু ভালোই চলছিল। একদিন হয়ে যায় বিপদ।
উনি আমায় বললেন আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চান। আমি তখন না করে দেই। এরপর কিছুদিন থেকে উনি আমায় অপেক্ষা করেন, যাতে আমার কিশোরী মন ব্যাকুল হয়ে ওঠে। একসময় থাকতে না পেরে আমি ওনার আবেদনে সাড়া দেই। একদিন চুপিসারে রাতে ওনার সাথে মিলিত হই। এভাবে দিন ভালোই যাচ্ছিল। এরকমই একদিন ওনার বড় ভাইয়ের কাছে হাতে নাতে ধরা পড়ে যাই আমরা। সেদিন উনি আমায় অনেক মেরেছেন। আমি ভেবেছিলাম আমায় বের করে দিবে, কিন্তু তা হয়নি। আমায় কাজে বহাল রাখা হয়। এমন কিছু হয়ে যায় যা আমার কল্পনাতীত। ওনার বিয়ে ঠিক হয়। আমি সেদিন অনেক কান্না করেছিলাম। ওনাকে বলেছিলাম বিয়েটা না করতে, কিন্তু উনি আমার কথা না শুনে বিয়ে রাখতে রাজি হয়। কিছুদিনের মধ্যে বিয়েও হয়ে যায়। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে অন্য কারো হতে দেখে খুব খারাপ লাগে। যেদিন ওনার স্ত্রী বাড়িতে থাকতো না, উনি আমার কাছে আসতেন। আমি কিছু মনে করতাম না। ভালোবাসায় এত অন্ধ হয়ে গিয়েছিলাম যে ভালো মন্দর বিচার ভুলে গিয়েছি। এভাবে একসময় আমি গর্ভবতী হয়ে যাই। কথাটা ওনাকে জানানোর পর উনি বাচ্চা নষ্ট করতে বলেন। আমি রাজি না হলে আমার উপর অত্যাচার করেন। আমি এসব সহ্য করতে না পেরে আমার বান্ধবী বানিয়ে এই বাড়ির ছোট মেয়ে জ্যোতিকে জানাই। সে আমায় নিজের বাড়িতে নিয়ে আসতে বলে। আমি সিদ্ধান্ত নিই চলে আসব। যেদিন আমি আসার চেষ্টা করেছি সেদিন ওরা দুই ভাই মিলে আমায় পাকড়াও করে। তাই আমায় একটা ঘরে বন্দি করে রাখে। সেই সময়টা আমার কাছে জাহান্নাম মনে হতো। প্রতি রাতে ওরা দুই ভাই আমার উপর অত্যাচার করত। আমি খুব করে চাইতাম সেখান থেকে মুক্তি পেতে। একদিন সাহস করে জ্যোতির সাথে যোগাযোগ করি। জ্যোতি আমায় সাহায্য করবে বলে। দুর্ভাগ্যক্রমে ওরা এই ব্যাপারে জেনে যায়। সেদিন আমার উপর অনেক অত্যাচার নির্যাতন করে। আমি মৃতপ্রায় হয়ে গিয়েছিলাম। সেদিন জ্যোতি এসে গিয়েছিল বলে বেঁচে গিয়েছি, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। জরিনার কথাগুলো শুনে আলোচনা কি দুজনেই কষ্ট পায়। তারা জানতই না যে তার জীবনে এরকম ভয়ঙ্কর অতীত ছিল। সব বলার পর জোনাকি আবার বলে, বড় লোকেরা কখনো গরিবদের ভালোবাসে না, শুধু তাদের সাথে খেলে। তা আমি নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে তোমাদের বলবো, আমার মতো ভুল করো না। চলে যাও দূরে। এই জন্যই আমি প্রথম থেকে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, কারণ তোমাদের মাঝে আমি নিজের অতীতকে দেখেছিলাম। জোনাকি বলে ওঠে, হ্যাঁ, আমরা আজই চলে যাব। আলো রেডি হয়ে নে। জোনাকি ও আলো একসাথে বেরিয়ে পড়ে রুম থেকে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই বাড়িতে আর থাকবে না। এই সিদ্ধান্তের কোনো নড়চড়ও হবে না। যেই বাবা সেই কাজ। দুজনে যাওয়ার আগে সুমনার কাছে আসে। হাজার হোক তার কাছে অনেক কৃতজ্ঞ। সুমনা জোনাকি আর আলোকে নিজের রুমে দেখে বলে, তোমরা এ কি, তোমাদের হাতে ব্যাগ কেন? তোমরা কি কোথাও যাচ্ছ? জোনাকি চোখ ছলছল করে উঠছিল। সুমনা তাদের অনেক ভালোবাসা দিয়েছে। আজকালকার যুগে এমন মানুষ পাওয়া মুশকিল। উপকারীর অপকার করতে চায় না জন্যই তো এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। আমরা আবার বাড়িতে ফিরে যাব। আপনি এতদিন আমাদের এখানে আশ্রয় দিয়েছেন, এজন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। আল্লাহ আপনার সহায় হোক। সুমনার চোখে জল চলে আসে জোনাকির কথা শুনে। এভাবে হঠাৎ কেন চলে যাচ্ছ? আর কিছুদিন থেকে যেতে পারতে। না আন্টি, আমাদের যেতে হবে। আব্বু আমাদের ফিরে যেতে বলেছেন। আজকেই ফিরে যেতে চাই। সুমনার চোখের জল নিয়ে তাকায় আলোর দিকে। মেয়েটাকে দেখলে তার নিজের চাচাতো বোন জ্যোতির কথা মনে পড়ত। আজ মেয়েটা চলে যাবে ভেবেই খারাপ লাগছে। ঠিক আছে, যখন একবার ঠিক করে নিয়েছো চলে যাবে, তখন আর আমি তোমাদের আটকাবো না। সুমনা আলমারি থেকে কিছু টাকা বের করে জোনাকির হাতে দিয়ে বলে, এগুলো নিয়ে যাও, কাজে লাগতে পারে। না আন্টি, এগুলো লাগবে না। আমি কোনো কথা শুনবো না। নিতে বলেছি, চুপচাপ নিয়ে নাও। এমনি আমার মন মেজাজ ভালো নেই। আচ্ছা ঠিক আছে, নিলাম। এবার আলো আসে সুমনার সামনে। ভালো থাকবেন আন্টি, নিজের খেয়াল রাখবেন। সুমনা আলোর মাথায় হাত বুলিয়ে দেয়। তুমিও ভালো থেকো আলো। জানো, তোমার সাথে একজনের খুব মিল খুঁজে পাই আমি। যাই হোক, আমি ড্রাইভারকে বলছি তোমাদেরকে পৌঁছে দিবে। জোনাকি তখন আপত্তি জানায়, আমরা একাই চলে যেতে পারবো। একা কিভাবে যাবে? তোমাদের বাড়ি তো অনেক দূর, সেই জামালপুরে। এখান থেকে সিএনজি করে নিয়ে যাব, তারপর ট্রেনে। সিএনজি নেওয়া দরকার নেই, অন্তত রেল স্টেশন পর্যন্ত গাড়ি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আলো আর জোনাকি সুমনার সাথে সালাম বিনিময় করে দুজনেই বেরিয়ে আসে রুম থেকে। সুমনাও আসে তাদের পিছু পিছু। জরিনা বাহিরে দাঁড়িয়েছিল। আলো ও জোনাকিকে আসতে দেখে বলে, তোমরা একদমই সঠিক সিদ্ধান্ত নিয়েছ। যাও, দূরে চলে যাও। এটাই তোমাদের জন্য ভালো হবে। আলো জোনাকি গাড়িতে ওঠে। গাড়ির কাছ দিয়ে শেষবারের মতো সুমনাকে দেখে। সুমনা তাদের ইশারা করে টাটা বলে। গাড়ি স্টার্ট হয়। অবশেষে আলো জোনাকির এই বাড়িতে থাকার মেয়াদও শেষ হয়। আলোচনাকে চলে যাওয়ার পর জরিনা যায় গেস্ট রুম পরিষ্কার করতে। বিছানা পরিষ্কার করার সময় বালিশের নিচে একটি ছবি দেখতে পায়। ছবিটা ভালোভাবে খেয়াল করার পর জরিনার বুকটা কেঁপে ওঠে। ক্ষীণ স্বরে বলে ওঠে, জ্যোতি,
বর্ষা অবশেষে সব অভিমান বলে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখতে পায় বর্ণ সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। বর্ণকে এভাবে আয়েসি ভঙ্গিতে শুয়ে থাকতে দেখে বর্ষর রাগ মাথা ছাড়া দিয়ে ওঠে। বর্ণকে টেনে তুলে বলে, আমাকে বিপদে ফেলে এখন শান্তিতে ঘুমানো হচ্ছে না? তোর না বিদেশে থাকার কথা ছিল, এখানে কিভাবে এলি? বর্ণ হালকাভাবে ধাক্কা দিয়ে বর্ষকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। শার্ট জাড়া দিয়ে বলে, আমি বিদেশে গেছি কখন বললাম? আমি শুধু বলেছি এয়ারপোর্টে ছিলাম। এত টেনশনে ছিলাম যে ফ্লাইটের টিকিটে কাটার কথা মনে ছিল না। ফ্লাইট উড়ান দিলে ভাবলাম আজকে রাতটা আর বাড়িতে ফেরার দরকার নেই, তাই একটা হোটেলে থাকলাম। এঙ্গেজমেন্টটা তো বেচতে দেওয়া গেছে, তুই এত রেগে আছিস কেন? রেগে থাকবো না? তুই যে কাণ্ড করছিস, তোর জন্য কাল মম আমায় এলিনের সাথে এঙ্গেজমেন্ট করাতে চেয়েছিল। কি? বর্ষবর্ণকে গতকাল রাতে সব ঘটনা বলে। সব শুনে বর্ণ খিলখিল করে হাসতে থাকে। বর্ষই তো ভীষণই রেগে যায়। তোর লজ্জা করছে না এভাবে হাসতে? বর্ণ হাসি থামায়, কিছুক্ষণ গম্ভীর ভাব করে থেকে আবারও হাসতে থাকে আর বলে, তুই এই কাজটা একদমই ঠিক করিসনি। এভাবে এতগুলো লোকের সামনে এলিকে থাপ্পড় মেরে দিলি। তোর যখন এতই দরদ তোর এলির উপর, তখন ওকে বিয়ে করে নিলেই তুই পারিস। এলি নাকি আমার একদমই সহ্য হয় না। এভাবে বলছিস কেন? তুই জানিস না আমার মন জুড়ে কার বাস? তুই তো জানিস বল, আমার এই জীবনে আগে কখনো প্রেমে পড়িনি, কখনো পড়বো ভাবিও নি। জোনাকি আসার পর জানি না কিভাবে ও আমার সামনে প্রেমের ফুল ফুটিয়ে দিল। বাগানের ফুলগুলো আমার খুবই পছন্দের। ফুল ফুটতে দেখলে আমার দারুণ লাগে। জোনাকির জন্য নিজের মনে ফুল ফুটতে দেখেও এত কিছু না করে মমকে সব কিছু বলে দিলেই হতো। আমি কিভাবে আম্মুকে সব কিছু বলতাম? আচ্ছা বাদ দে, আমার বুকটা কদিন থেকে খুব ব্যথা করে। এই ব্যথা কোনো শারীরিক ব্যথা নয়, ভালোবাসা না পাওয়ার ব্যথা। কিন্তু এখন যে ব্যথা হচ্ছে সেটা কোনোভাবেই সহ্য হচ্ছে না। সুমনার মন খুব খারাপ ছিল। একে তো কাল এঙ্গেজমেন্টের ওখানে যাওয়া হলো, তার উপর জোনাকি আলোর এভাবে চলে যাওয়ায় তার খুবই খারাপ লাগছে। আসমুকে জরিনা তার রুমে চলে আসে। জরিনা কাঁদছিল। সুমনার কাছে এসে বলে, ম্যাম এ দেখুন, এটা কি? এটা এটা তো জ্যোতির ছবি। আর এই ছবি তুমি কোথায় পেলে? চাচা তো জ্যোতি চলে যাওয়ার পর তার সব ছবি জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে। ভালো করে দেখুন ম্যাম, এই ছবিতে জ্যোতি একটা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে আসে। এই ছবি তুমি কোথায় পেলে? গেস্ট রুমে। সুমনার আর কিছু বুঝতে বাকি রইল না। তার মানে আমার আগেই বোঝা উচিত ছিল। আলোর সাথে জ্যোতির মুখের এত মিল দেখেও আমি কেন বুঝতে পারলাম না? আগে যদি জানতাম তাহলে এভাবে তো যেতে দিতাম না। জ্যোতির সাথে দেখা করার একটা উপায় ছিল ওরা। জরিনা কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে বলে, সব দোষ আমার। শুধুমাত্র আমার জন্য মেয়ে দুটো ওভাবে চলে গেল। কি বলছো তুমি? তোমার দোষ কীভাবে? জরিনা সুমনাকে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে সুমনা হতভম্ব হয়ে যায়। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আমি যাচ্ছি ওদেরকে ফিরিয়ে আনতে। জ্যোতির সাথে আমাকে দেখা করতেই হবে। সুমনা দ্রুত পায়ে হেঁটে নিচতলায় চলে আসে। এসে বর্ণ আর বর্ষর সাথে দেখা হয়। বর্ণকে দেখে রেগে গিয়ে বলে, কোথায় গিয়েছিলি তুই? তোর জন্য কাল কত কিছু হয়ে গেল। বর্ণ মাথা নিচু করে ফেলে। বর্ষ জিজ্ঞেস করে, তুমি এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? আলোচনাকে কি আটকাতে? তোরা জানিস ওরা আমার চাচাতো বোন জ্যোতির মেয়ে। কি বলছো তুমি মম? আমি কিছুই বুঝতে পারছি না। বেশি কিছু বলার টাইম নেই। ওরা কমলাপুর রেল স্টেশনে চলে গেছে। যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে। ওদেরকে আটকাতে হবে। বর্ণ আর বর্ষ সমস্বরে বলে ওঠে, না। বর্ণ বলে, তোমাকে যেতে হবে না আম্মু, আমরা যাচ্ছি ওদেরকে ফিরিয়ে আনতে। বর্ণ আর বর্ষ একসাথেই গাড়ি করে নিয়ে রওনা হয়। আরও জোরে চালা বর্ষ, আজ যদি জোনাকিকে হারিয়ে ফেলি তাহলে আমি আর বাঁচব না। বর্ষ যথাসম্ভব জোরে ড্রাইভ করছিল, কিন্তু জ্যামে গাড়ি আটকে যায়। জ্যাম সেরে গেলে গাড়ি আবারও চালায়। কিছু দূর এগিয়ে আসার পর দেখে তাদের গাড়ি যেটাতে করে আলোরা এসেছিল সেটা দাঁড়িয়ে আছে। কাউকে দেখা যাচ্ছে না। আশেপাশে অনেক মানুষের ভিড়। সামনে গিয়ে কয়েকজন মানুষকে জিজ্ঞেস করলে তারা বলে, আজকাল যে কি দিনকাল পড়ল, দিনে দুপুরে ড্রাইভারকে মেরে দুটো মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেল। আলোচনাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এরিক ও তার বন্ধুরা। এরিক নিজের বন্ধুদের উদ্দেশ্য বলছে, আরও বলেছিলাম না তোদের, যে মেয়ের উপর নজর দিব তাকে নিজের করেই ছাড়ব। ভাগ্য ভালো যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এদের দেখতে পেলাম, তাই তুলে নিয়ে এসেছি। এবার এদের ভোগ করব। আলোচনাকে দুজনকে ধরে রেখেছে অনেকগুলো ছেলে মিলে। তাদের মুখ চেপে ধরে রাখা চিৎকারও করতে পারছে না। জোনাকি আসমকাই যে লোকটা তার মুখ চেপে ধরেছিল তার হাতে কামড় ধরে, যার ফলে লোকটি তার মুখ ছেড়ে দেয়। ছেড়ে দিতেই জোনাকি চিৎকার করে বলতে থাকে, কেউ আসেন, বাঁচান আমাদের। চলন্ত গাড়ি থেকে চিৎকারের আওয়াজ অনেকের কানেই পৌঁছায়। এরিক রেগে গিয়ে বলে, মেয়েটাকে ফেলে দে গাড়ি থেকে, আমার ওই মেয়েটাকেই লাগবে না। এটা তো আছেই। আলোর দিকে তাকিয়ে কথাটা বলে।
এরিকের বন্ধু জোনাকিকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। সাথে সাথে অন্য একটি চলন্ত গাড়ি এসে জোনাকির উপর দিয়ে যায়। বর্ণ আর বর্ষ আশেপাশের কিছু প্রত্যক্ষদর্শী মানুষের কথা অনুযায়ী সেই রাস্তা দিয়ে আসতে থাকে যেদিকে আলো জোনাকিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তা ধরে কিছু দূর এগিয়ে যাওয়ার পর ভীষণ ভিড় চোখে পড়ে। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে তারা যা দেখে তাতে হতবাক হয়ে যায়। জোনাকি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, আর তার পাশে বসে কাঁদছে আলো। বর্ণ এই দৃশ্যটা সহ্য করতে না পেরে জোনাকি বলে চিৎকার করে ওঠে। বর্ষ নির্বাক। বর্ণ আলোর পাশে এসে বলে, এটা কিভাবে হলো? কি হয়েছে জোনাকির? আলো কাঁদতে কাঁদতে বিশ্বাস উঠে গেছে। আপনার সাথে যে মেয়েটার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল, তার ভাই আমাদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় আপু চিৎকার করলে আপুকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। তারপরে একটি গাড়ি এসে আশেপাশের কিছু লোক ছুটে এসে গাড়ি থামায়। ওরা সবাই পালিয়ে গেছে। আমার আপুর কিছু হবে না তো? কিছু হবে না জোনাকির। জোনাকি, তুমি চোখ খোলো। আমি তোমার কিছু হতে দিব না। এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। জোনাকি চোখ মেলে তাকায়। সে জানে তার হাতে আর বেশি সময় নেই। জোনাকি বর্ণকে উদ্দেশ্য করে বলে, আপনি অনেক ভালো। আপনি জীবনে অনেক ভালো কাউকে পাবেন। আমি আপনার জন্য তৈরি হইনি। বামন হয়ে ছাদে হাত আমি দিতে চাইনি। কিন্তু জানেন, আমি আপনাকে পছন্দ করি। আপনার হাসি আমার খুব ভালো লাগে। এটুকু বলে জোনাকি নিঃশ্বাস দ্রুত পড়তে থাকে। যন্ত্রণায় তার অবস্থা খারাপ হয়ে যায়। জোনাকি আলোর দিকে ফিরে তাকায়। আলোকে কাঁদতে দেখে বলে, কাঁদিস না আলো। আমি হয়তো এখন থেকে আর তোকে আগলে রাখতে পারবো না। নিজের খেয়াল রাখিস বোন। না, তোমার কিছু হবে না। শেষবারের মতো আমায় একবার আপু বলে ডাকবি আলো। আলো বগ্ন কণ্ঠে বলে ওঠে, আপু, এখন আমি মরেও শান্তি পাবো বোন। বর্ণ বলে, জোনাকি, তুমি আমাকে পছন্দ করো স্বীকার করলে। এখন আমি যে কোনো মূল্যেই তোমাকে বাঁচাবো। তোমার সাথে আজীবন থাকবো আমি। তুমি এভাবে মরতে পারো না। জোনাকি আর কিছুই বলে না। তার শরীর নিস্তেজ হয়ে যায়। জোনাকির নিথর দেহ থেকে তার আত্মা বিদায় নিয়ে নেয়। রেখে যায় একরাশ দুঃখময় স্মৃতি। আলো দেখে জোনাকির আর নিঃশ্বাস করছে না। ফালস চেক করে দেখে নেয়। আলো চিৎকার করে উঠে বলে, আপু, আমাকে এভাবে ছেড়ে চলে যেও না আপু। আমার যে পৃথিবীতে আর কেউ রইল না। আমরা দুই বন্ধু এসেছিলাম এই শহরে একসাথে থাকবো, একসাথে লড়বো বলে। এভাবে আমায় একা রেখে যেও না আপু। আমার না স্বপ্ন দেখেছিলাম আমাদের খুব সুন্দর একটা জীবন হবে। তুমি আর আমি একটা ছোট্ট বাড়িতে থাকবো। এভাবে সব স্বপ্ন তুমি শেষ করে দিতে পারো না। জোনাকি আর কোনো কথা না বলে। আলো আকাশ বাতাস কাঁপিয়ে যেন আর্তনাদ করে কাঁদে। বর্ণ পুরো অনুভূতিহীন হয়ে বসেছিল। সত্যটা সে মেনে নিতে পারছে না। জোনাকি আমাকে পছন্দ করে। আমার হাসি সুন্দর। জোনাকি, তুমি আমাকে হাসতে দেখবে না? এই দেখো আমি হাসছি। পুরো পৃথিবী কাঁদুক, তবুও আমি হাসবো শুধু তোমার জন্য। তুমি জানো আমি কত কি ভেবে রেখেছিলাম তোমাকে নিয়ে গোটা দুনিয়ায় ঘুরে দেখার স্বপ্ন। আমাদের একসাথে অনেক পথ চলা বাকি আছে। আমরা একসাথে হেসে খেলে বেড়াবো। আমি তোমাকে বিরক্ত করব, তুমি আমাকে বকাবকি করবে। এভাবে ঘুমিয়ে থাকলে চলবে বলো? বর্ষ এসে বর্ণকে সামলানোর চেষ্টা করে। বর্ণ বর্ষকে বলে, বর্ষ, তুই দেখ না জোনাকি কেমন করে চুপ করে আছে। তুই শুনলি একটু আগেও কি বললো? আমায় পছন্দ করে জোনাকি। আমার হাসি জোনাকিকে একবার উঠতে বল। আমি সারা জীবন ওর সামনে হাসবো। ভাই, তুই সামলা নিজেকে। ও মারা গেছে। একদম এমন কথা বলবি না। আমি জোনাকিকে নিয়ে একটা বর্ণময় জীবনযাপনের স্বপ্ন দেখেছিলাম। ও আমার জীবনটাকে এভাবে বিবর্ণ করে চলে যেতে পারে না। সত্যটা তোকে মানতে হবে বর্ণ। এভাবে পাগলামো করে কোনো লাভ হবে না। বর্ণ অনেক বড় একটা ধাক্কা পায়। জোনাকির মৃত্যু কিছুতেই সে মেনে নিতে পারছে না। হঠাৎ করে তার বুকে অনেক ব্যথা শুরু হয়। মুহূর্তে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বর্ণ। বর্ণকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুমনা, জরিনা, বর্ণ সবাই আইসিইউর বাহিরে বসে আছে। জোনাকির লাশ ওই হাসপাতালের মর্গে আনা হয়েছে। আলো সম্পূর্ণ নিশ্চুপ হয়ে বসে আছে জরিনার কোলে মাথা দিয়ে। জরিনা নিজেকে সব কিছুর জন্য দোষী মনে করছে। আলোকে বলছে, সব দোষ আমার আলো। আমি যদি তোমাদের এভাবে চলে যেতে না বলতাম তাহলে এসব কিছুই হতো না। যদি আমার কত বড় উপকার করেছিল, আজ তার উপকারের এই প্রতিদান দিলাম আমি। জীবনে এই মুখ আর কখনো তাকে দেখাতেই পারবো না। আলো জোনাকির কাছ থেকে সব কথা শুনেছে তার মায়ের ব্যাপারে। আমার আম্মুর সাথে দেখা করার কোনো সুযোগও নেই। সে যে অনেক আগে সেই পথ বন্ধ করে দিয়েছে। জরিনা বুঝতে পারে জ্যোতি মারা গেছে। এই সত্যটা শুনে সে আর নিজের চোখের জল আটকে রাখতে পারে না। ডুকরে কেঁদে ওঠে। সুমনাও সমানে কেঁদেই চলছে। আমার ছেলেটার কিছু হবে না তো বর্ষ?
ডাক্তার তো বলেছিল ওর হার্টের সমস্যা আছে, বড় কোনো ধরনের কষ্টও সহ্য করতে পারবে না। আমি যদি আগে জানতাম যে বর্ণজনাকে পছন্দ করে তাহলে কখনোই এমনটা হতে দিতাম না। এখন আমার ছেলেটার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। একজন ডাক্তার বাহিরে আসেন। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার পালস রেট ওঠানামা করছে। বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। ওনার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চাইছেন। ওনাকে লাইফ সাপোর্টে রাখতে চেয়েছিলাম, কিন্তু কোনো লাভ হতো না। তাই সাধারণ কেবিনে শিফট করা হয়েছে। আপনারা গিয়ে দেখা করে আসুন। ডাক্তারের কথা শুনে সুমনা ডুকরে কাঁদতে থাকে। বর্ষ নিজের চোখের জল মুছে সুমনাকে সামলায়। আম্মু চলো, এভাবে কেঁদো না। বর্ণ তোমাকে এভাবে কাঁদতে দেখলে আরও ভেঙে পড়বে। বর্ষ সুমনাকে নিয়ে রুমের ভিতর যায়। তাদেরকে দেখে বর্ণ নিজের অক্সিজেন মাস্ক খুলে। সুমনা বলে, বর্ণ তোর কিছু হবে না, তুই ফিরে আয় আমার বুকে। জানিস তো, এই বর্ষটা আমাকে মম বলে ডাকে সব সময়। তোর কিছু হয়ে গেলে আমায় কি আম্মু বলে ডাকবে? তুই এভাবে চলে যাস না আমায় ছেড়ে বাবা। বর্ষ ভাই, তুই এখান থেকে আমাকে আম্মু বলে ডাকবি। আমার অবর্তমানে আম্মুকে সামলাবি। আমার এই বিবর্ণ জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আমি চলে গেলাম জোনাকির কাছে। আমি আল্লাহর কাছে চাইবো আমি সুখী হতে পারিনি তো কি হয়েছে, আমার ভাইটা যেন পছন্দের মানুষের সাথে সুখী হতে পারে। একদম ফালতু কথা বলবি না। আম্মু আমার একটা অনুরোধ রাখবে? সুমনা জিজ্ঞেস করে। কি বর্ণ, বলো। আমাকে আর জোনাকিকে পাশাপাশি কবর দেবে প্লিজ। আমি জোনাকির পাশে চিরনিদ্রায় শায়িত হতে চাই। পৃথিবীতে একসাথে থাকতে পারিনি তো কি হয়েছে, কবরে ওর পাশে থাকতে চাই। বর্ণ বর্ণ আর কোনো কথা বলে না। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জোনাকিতে জোনাকি তো তার জীবনটাকে বিবর্ণ করে দিয়ে চলে গেল। যাওয়ার আগে বলেছিল অন্য কাউকে নিয়ে থাকতে, কিন্তু বর্ণ সেটা করলো না। জীবনে একজনকেই শুধু ভালোবেসেছে, আর এই ভালোবাসাতে সে বিলীন হয়ে গেল। বর্ণ জোনাকির গল্প অসমাপ্তই রয়ে গেল। পৃথিবীতে সব কিছু পূর্ণতা পায় না, কারণ কিছু জিনিস অপূর্ণতেই পূর্ণ হয়। আলো বসে আছে বেলকনিতে। জোনাকি বর্ণন মৃত্যুর পর একদিন পেরিয়ে গেছে। গোটা বাড়িতে এখনও শোকের আমেজ বিদ্যমান। আসাদুল করিম, মালেকা বেগম কাল এসেছিলেন। আলো নিজে তাদের খবর দিয়েছে। আসাদুল করিম চেয়েছিলেন গ্রামে নিয়ে যেতে জোনাকিকে কবর দিতে, কিন্তু বর্ণ শেষ ইচ্ছে পূরণ করার জন্য সেটা আর হয়নি। সুমনা অনুরোধ করে বলেছিল যেন জোনাকিকে বর্ণর পাশেই কবর দেওয়া হয়। এক সন্তানহারা মায়ের আকুল আবেদন ফেলতে পারেননি তিনি। আলো চল, আমাদের তো ফিরে যেতে হবে। মালেকা বেগমের ডাক শুনে আলো বেলকুনি থেকে চলে আসে রুমে। গেস্ট রুমটায় ভালোভাবে চোখ বুলিয়ে নেয়। জোনাকির সাথে এতগুলো দিন তো এই রুমটাতেই ছিল। সুখে দুঃখে জোনাকিকে পাশে পেয়েছিল সে। আলোর মনে পড়ে যায় জোনাকির বলা একটা কথা। জোনাকি একদিন বলেছিল, মন খারাপ করিস না আলো, দেখবি একদিন তুই এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবি। সেদিন আমি থাকবো কিনা জানি না, কিন্তু তোর সুখ দেখেও আমি সুখী হব। আলোর মুখে বিদ্রূপের হাসি ফুটে ওঠে পুরাতন কথা ভেবে। আদৌ কি সে কখনো সুখী হবে? সুখ কি তার কপালে লেখা আছে? আলোর মনে হয় তার জীবনটাই বিবর্ণ আলোকবর্ষ পাড়ি দেওয়া ছাড়া আর কিছুই লেখা নেই। এতদিন তবুও জোনাকিকে পাশে পেয়ে সাহস ছিল, এখন সেটাও নেই। আলো মালেকাকে বলে, চলো আম্মু। মালেকা আলোকে বুকে টেনে নিয়ে নেয়। সব কিছু কীভাবে এলোমেলো হয়ে গেল, তাই না আলো? সব বুঝি আমারই দোষ। সেদিন যদি তোদের এখানে আসতে না দিতাম তাহলে এত কিছু হতোই না। চল, এখন আমরা ফিরে চলে যাই। মালেকার সাথে আসে। আসাদুল করিম সুমনার সাথে কথা বলছিল। আলোকে এভাবে নিয়ে যাবেন না, ও এখানে থাকুক। এখানে তো আলো পড়াশোনা করছে। আমরা কোন ভরসায় আলোকে এখানে রেখে যাব? আমার ভরসায় রেখে যান। আলো জ্যোতির মেয়ে, আমার বোন জ্যোতির। জ্যোতির এক মেয়েকে আমি আগলে রাখতে পারিনি, আলোকে অন্তত আগলে রাখতে চাই। আলোর মধ্যে যে আমি জ্যোতিকে দেখতে পাই। কিন্তু আমার মেয়েটা এখানে কি পরিচয়ে থাকবে? আমার মেয়ের পরিচয়ে থাকবে। আলোকে আমি নিজের মেয়ের মতো করেই রাখবো। এতদিনও আশ্রিতা ছিল, কিন্তু এখন থেকে আমার মেয়ে হয়ে থাকবে। আমি আমার এক ছেলেকে হারিয়েছি, আলো না হয় এখন থেকে আমার মেয়ে হয়ে থাকবে। আমি সব কিছু আলোর উপর ছেড়ে দিলাম। আলো যদি এখানে থাকতে চায় থাকুক, আমাদের সাথে যেতে চাইলে চলুক। আলো এগিয়ে আসে। আমি এখানে থাকতে চাই আব্বু। আসাদুল করিম দীর্ঘশ্বাস ফেলেন। মালেকাও অবাক হয়ে যান আলোর এমন কথা শুনে। তাহলে আমরা চলে যাই আলো, থাকুক এখানে। ও যদি যেতে না চায় তাহলে আমরা জোর করব না। আপনারা কয়েকদিন এখানে থেকে যান। না, আমাদের যেতে হবে। বাড়িতে মেয়েটাকে একা রেখে এসেছি। মালেকা চলো। মালেকা আলোর দিকে তাকায়। তিনি বোধহয় বুঝতে পারছেন আলো এখানে কেন থাকতে চাইছে। কাল রাতে আলোর সাথেই ঘুমিয়েছিল মালেকা। আলো বারবার বলছিল, আপু যার জন্য তুই এভাবে চলে গেলি তাদের আমি ছাড়ব না, আমি সবাইকেই শাস্তি দিব। মালেকা যাওয়ার আগে আলোকে বলে যায়, নিজের জীবনে ঝুঁকি নিয়ে কোনো কাজ করিস না আলো।
আলো বিকালে বাগানে বসেছিল। বাগানে কত রং বেরঙের ফুল। আসমকেই কারো উপস্থিতি বুঝতে পারে আলো। বুঝতে আর বেশিক্ষণ সবাই নেয় না কে এসেছে। বর্ষ স্যার, আপনি? হ্যাঁ আমি। তুমি ঠিক আছো তো আলো? একদম ঠিক আছি। নিজেকে সামলে নিয়েছি। না, তুমি ঠিক নেই। আমি কতবার করে বললাম ওদের বিরুদ্ধে মামলা করতে, কিন্তু তুমি করলে না। কেন করলে না আলো? মামলা করে কি লাভ হবে? এই দেশে গরিবেরা সবে সুবিচার পেয়েছে কবে? ওরা ক্ষমতাশালী, টাকা আছে, টাকা দিয়ে ঠিকই বের হয়ে আসবে। আমারও ক্ষমতা আছে, আমি লড়বো তোমার হয়ে। তাতেও কোনো লাভ হবে না। ওরা ঠিকই একসময় বেরিয়ে আসতে পারবে। তাহলে তুমি কি হাত পা গুটিয়ে বসে থাকবে? হ্যাঁ। তুমি চুপ করে থাকতে পারো আলো, কিন্তু আমি না। আমার ভাইয়ের মৃত্যুর জন্য পরোক্ষভাবে ওরাই দায়ী। তাই আমি ওদেরকে কাউকেই ছাড়ব না। আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ করি। তাহলে বিচারের দায়িত্ব আল্লাহর উপরেই না হয় ছেড়ে দিন। বর্ষ আর কিছুই বলতে পারে না। আলো রহস্যময় একটা হাসি হাসে। আলো ভার্সিটিতে এসেছে। আজ অনেক দিন পর ভার্সিটিতে এসেছে সে, তাও আবার বর্ষর গাড়িতে করে। এই বিষয়টায় সবাই বেশ অবাক হয়েছে। রুহি, লতা সবাই জেনে গেছে আলোর সাথে কি হয়েছে। আলোকে দেখে তারা সমবেদনা জানায়, কিন্তু আলো কিছুই বলে না। আলোর অন্য ভাবনায় বোধ হয়ে আছে। ক্লাসেও আজ বেশ অমনোযোগী ছিল। আলোর এসব লক্ষণ লতা, রুহি খেয়াল করে। বর্ষ ব্যাপারটা খেয়াল করে। ক্লাস শেষে আলো একা চুপচাপ বসেছিল। আলোকে একা বসে থাকতে দেখে রুহি তার পাশে এসে বসে। ঘুরতে যাবে আলো? চলো ওদিকটায় আমরা ঘুরতে যাই। আমি ঘুরতে যাব, তবে তোমার সাথে না, বর্ষ স্যারের সাথে। যাও, ওনাকে গিয়ে বলো। রুহি দৌড়ে গিয়ে বর্ষ স্যারকে কথাটা বলে। বর্ষ খুবই চমকিত হয়ে যায় কথাটা শুনে। আলোর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি সত্যি আমার সাথে ঘুরতে যেতে চাও আলো? হ্যাঁ চাই। আপনি আমায় নিয়ে যেতে চান না? বর্ষ শুকনো ঢোক গিলে বলে, চলো। পুরো রাস্তায় আলো নিশ্চুপ ছিল। বর্ষ আগ বাড়িয়ে কিছুই বলে না। আলোকে নিয়ে একটি পার্কে চলে আসে। গাড়ি থেকে নেমে আলো কথা বলে, আমি চলে যেতে চাই। আপনি ভালো থাকবেন স্যার। এসব তুমি কি বলছো? তুমি কোথায় যাবে? জানি না। আমি শুধু জানি আমি যাব। আলো দৌড়ে যাওয়ার চেষ্টা করলে বর্ষ তাকে ধরে নেয়। আলোকে কাছে টেনে নিয়ে বলে, আমি তোমাকে যেতে দিব না। তোমাকে সবসময় নিজের কাছে রাখতে চাই আলো। আমায় ভালোবাসেন? বর্ষর বুকে সাহসের সঞ্চয় করে বলে, হ্যাঁ বাসি। কবে থেকে? জানি কখন, কিভাবে, কেন ভালোবেসেছি। শুধু এতটুকু জানি আমি তোমায় ভালোবাসি। বর্ণ আর জোনাকিকে আলাদা হতে দেখে আমার বুকে ভয় জমেছে, যে আমরাও না হয় আলাদা হয়ে যাই। বিশ্বাস করো আলো, খুব ভালোবাসি তোমায়। তোমার থেকে আলাদা হতে হলে আমি বর্ণর মতো। আলো বর্ষর মুখ চেপে ধরে। সব গল্পের এক পরিণতি হয় না। সবার জীবন আলাদা। অপূর্ণতা যেমন সত্যি, তেমন পূর্ণতা অসত্য। আমাদের সম্পর্ক পূর্ণতা পাবে। কীভাবে আলো? বিয়ে করবেন আমায়? আলো, করবেন? হ্যাঁ। আপনি সুমন আন্টির সাথে এই ব্যাপারে কথা বলুন। আমিও আপু আম্মুকে বলবো। আমিও আপনাকে পছন্দ করি বর্ষা স্যার। আলো বর্ষার বিষয়ে কথাটা শুনে সুমনা একটু অবাকই হয়। বর্ষ যে আলোকে পছন্দ করে এটা তিনি ভাবতে পারেননি। সুমনার এই বিয়েতে কোনো আপত্তি ছিল না। এক ছেলের ভালোবাসা অপূর্ণ থেকে গেছে, তাই তিনি চান আরেক ছেলের ভালোবাসা অন্তত পূর্ণতা পাক। তাই তিনি আলোর পরিবারের সাথে যোগাযোগ করেন। আলোর পরিবারও কোনো আপত্তি জানায় না, কারণ আলো নিজে এই বিয়েতে মত দিয়েছে। 1 মাস পর আজ আলো ও বর্ষর বিয়ে। এই উপলক্ষে সেরকম কোনো আমেজ নেই। জোনাকি বর্ণন মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি কেউ, তাই অনেকটা আড়ম্বরহীনভাবে বিয়েটা হতে চলছে। আলোর সাথে কথা বলতে আসেন মালেকা বেগম। তার কেন জানি না মনে হয় আলো অনেক বড় কোনো পরিকল্পনা করছে। তুই কি সত্যি ভালোবাসিস বর্ষকে? আমার তো সেটা মনে হয় না। তুই কেন বিয়েটা করছিস তাহলে? আমি সত্যি বর্ষ স্যারকে পছন্দ করি, তবে এই বিয়েটা করার জন্য সত্যি আমার একটা উদ্দেশ্য আছে। কিসের উদ্দেশ্য? ক্ষমতার। আমি চাই ক্ষমতাবান হতে। আজকাল পৃথিবীতে যে ক্ষমতা ছাড়া কারো কোনো মূল্য নেই। জোর যার মূলক তার। এই বিয়েটা হয়ে গেলে আমি সে জোর পাবো। আমার আসল উদ্দেশ্য জোনাকি আপুর দোষীদের যথাযোগ্য শাস্তি দেওয়া। আমি নিজের হাতে তাদের শাস্তি দিব, চরম রকমের শাস্তি। আমার তোর জন্য খুব ভয় হচ্ছে। যদি তোর কোনো বিপদ হয়। আমার কোনো বিপদ হবে না আম্মু। আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তুমি। আমি সব কিছু ভেবে রেখেছি কিভাবে কি করব।
তাই এই নিয়ে অন্তত কোনো সমস্যা হবে না। আল্লাহ তোর সহায় হোক আলো। আলো বর্ষকে মুখোমুখি বসানো হয়েছে। তাদের সামনে পর্দা দেওয়া আছে যাতে একে অপরকে দেখতে না পারে। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করেছে। বর্ষ অপলক তাকিয়ে আছে আলোর দিকে। যদিও পর্দা আছে তবুও পর্দা পাতলা হওয়ায় বোঝা যাচ্ছে। কাজী কবুল বলতে বলেন। বর্ষ কবুল বলে দেয়। আলো কিছু সময় অপেক্ষা করে কবুল বলে। বিয়েটা আলোদের বাড়িতে জামালপুরেই হয়েছে। সবাই এসেছে সেখানে। বিয়েতে হয়ে যেতে আলো উঠে চলে আসে। মালেকা বেগম আসাদুল করিমকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আলোর চাচা চাচিও এসেছে। দেলোয়ারা বেগম আলোকে জড়িয়ে ধরে কান্না করে বলেন, আমার ছেলেটা তোদের সাথে অনেক অন্যায় করেছে। সাজিদ তার কাজে শাস্তি পেয়েও গেছে। জোনাকির সাথে যে এমন হবে ভাবতে পারিনি। মেয়েটা অবাকই ছিল খুব। না চাচি, আপু অবাকে ছিল না। সে অনেক ভাগ্যবতী ছিল। ভাগ্যবতী না হলে কেউ জীবনে এত ভালোবাসা পায় না। আপু জীবনে এমন একজনকে পেয়েছিল যে তাকে সত্যি ভালোবেসেছে। এত কিছু পর আপুরকে আর যাই হোক অবাকই বলা যায় না। আমিও চাই আপুর মতো ভাগ্যবতী হব। তবে মরে গিয়ে নয়, বেঁচে থেকে। আমি বেঁচে থাকতে চাই ভাগ্যবতী হয়ে। বিদায়ের সময় গনিয়ে আসে। সবাইকে বিদায় জানিয়ে আলো বর্ষ উঠে যায় গাড়িতে। আলোকে চুপচাপ বসে থাকতে দেখে বর্ষ ভালো লাগছিল না। আলো তুমি এত চুপচাপ আছো কেন? এমনি। একটা কথা সত্য করে বলবে? হ্যাঁ। আমায় ভালোবাসো? হুম। কতটুকু? একটুখানি। একটুখানি? আমার মনে যতটুকু জায়গা আছে সবটুকু জুড়েই আপনি আছেন। বর্ষ আলোকে শক্ত করে জড়িয়ে ধরে। আলো যেন এতে অপ্রস্তুত হয়ে যায়। আলো এক প্রকার লজ্জায় পড়ে যায়। বর্ষায় আলোকে আরও কাছে টেনে নেয়। আলোর কপালে বসিয়ে দেয় চুমু। আলো লজ্জায় লাল হয়ে যায়। বর্ষ দুষ্টুমি করেই বলে, এখনই লজ্জা পাওয়ার কিছু হয়নি আলো। আমাদের বাসর রাত এখনো বাকি আছে। জানি। নিজের কথাতেই লজ্জা পেয়ে যায় আলো। কোথায় মুখ লুকাবে সেটাই যেন ভাবতে থাকে। আমার বুকে এসে মুখ লুকাও। বর্ষর কথায় আলো তাই করে। বর্ষ তখন বলে ওঠে, আহ কি শান্তি! এই শান্তির থেকে বড় শান্তি আর কিছুতেই হয় না। এভাবে বলবেন না, আমার লজ্জা লাগছে। আজ তোমার সব লজ্জা আমি দূর করে দিব। আলো বর্ষর সাথে ঢাকায় তাদের বাড়িতে এসে চুপচাপ ঘরে গিয়ে বসে আছে। বর্ষ এসেছে আলোর পিছনে। আলোকে একা ঘরে বসে থাকতে দেখে বর্ষের মনে শয়তানির বুদ্ধি চাপে। সে দরজা বন্ধ করে দেয়। এ কি করছেন? কেন বুঝতে পারছো না? বাসর তো আজ রাতেই। রাতের কাজ দিনে করলে কি কোনো অসুবিধা আছে? আপনি না একটা... আমি কি? হ্যাঁ, কিছু না। কিছু একটা তো। সত্যি কিছু না। তাহলে তুমি কি প্রস্তুত বাসরের জন্য? একেবারেই না। বর্ষ আলোর কথা অগ্রাহ্য করে তাকে নিজের কাছে টেনে নেয়। আলো বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। একদমই ঠিক হচ্ছে। বলে আলো ঠোঁটে ঠোঁট বসাতে যাবে তখনই আলো বর্ষার কানে কামড় বসিয়ে দেয়। বর্ষ দূরে সরে যায়। এই সুযোগে আলো দৌড়ে পালিয়ে যায়। বর্ষ কান ডলতে ডলতে বলে, আর কতক্ষণ এভাবে পালিয়ে বেড়াবে? শেষ অবধি আমার কাছে তো আসতেই হবে। আলো একটি সাদা শাড়ি, তার উপর পরে একটি কালো বোরকা। নিজেকে আয়নার সামনে গিয়ে দেখে, আমাকে তো একদমই চেনা যাচ্ছে না। এখন আমাকে নিজের কাজটা করে নিতে হবে। শয়তানেরা, তোমরা নিজেদের সব থেকে বাজে পরিস্থিতির জন্য প্রস্তুত হও। আমি জোনাকি আপুকে নিজের চোখের সামনে তোপড়ে মরতে দেখেছি। সেই একই শাস্তি তোমাদেরকেও পেতে হবে। আমার আপুর প্রত্যেক ফোঁটা রক্তের দাম আমি উসুল করে নিব। তোমাদের সুখের দিন শেষ হয়ে আসছে। আলুর এরকম অবস্থাতেই বেরিয়ে পড়ে। যাওয়ার সময় রান্নাঘর থেকে পলকাটা ছুরি নিয়ে যায়। দূর থেকে দাঁড়িয়ে আলোকে দেখে নেয় জরিনা। তার কেন জানি না মনে হয় আলো কোনো ভয়ানক কিছু করতে যাচ্ছে। এর থেকে গান বাজছে। ভিতরে বসে তা উপভোগ করছে আদিত্য। এরিকের যে 3 বন্ধু ছিল সে তাদের মধ্যে একজন। লতা আলোকে ফোন করে বলে, আলো তুমি আমাকে মিস্টার আদিত্যর উপর নজর রাখতে বলেছিলে না? আমি নজর রেখেছি। ও এখন ডিস্কে আছে। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে আসো। লতা লোকেশন দিয়ে দেয়। সেই লোকেশন অনুযায়ী বৈশাখী চলে আসে। বৈশাখীর ডিস্কে চলে আসে। বৈশাখী সোজা আদিত্যর কাছে যায়। আদিত্য বৈশাখীকে দেখে বলে, কে তুমি সুন্দরী? সাদা শাড়িতে তো তোমাকে পুরো সাদা করে লাগছে। বৈশাখী মাস্ক ভালোভাবে পরে নেয়। চলুন আমার সাথে, এই পরীর পুরো সৌন্দর্য উপভোগ করুন। মাতাল আদিত্য আলোর সাথে যেতে থাকে।
আলো আদিত্যকে একটি রুমে নিয়ে যায়। রুমের দরজা ভালোভাবে আটকে দেয়। আদিত্য আলোর কাছে আসলে আলো শাড়ির আঁচল থেকে ছুরিটা বের করে আদিত্যর বুকে ঢুকিয়ে দিতে যায়, কিন্তু আদিত্য তার হাত ধরে ফেলে। আদিত্যকে ঠেলে সরিয়ে দেয় আলো। ছুরিটা সোজা গিয়ে তার বুকে বিধিয়ে দেয়। মাতাল থাকায় সে কিছুই করতে পারছিল না। আলো লাথি মারে আদিত্যর মুখে। তোর মতো শয়তানের পরিস্থিতি এর থেকেও খারাপ হওয়া উচিত। বুকে টানা 10 বার ছুরিকাঘাত করে আদিত্যর মৃত্যু নিশ্চিত করে আলো। আদিত্যর লাশটা টেনে বিছানার নিচে রেখে বাহিরে চলে আসে। লতা বলে, তোমার মিশন কমপ্লিট। এবার পরবর্তী টার্গেট মিস্টার ধ্রুব খান। ওনাকেও একই পরিণতি করতে হবে। রুহির কাছে শুনলাম ও ধ্রুবকে পটাতে সক্ষম হয়েছে। ধ্রুবকে আজকে নিজের ফ্ল্যাটে ডেকেছে। আমার ভয় করছে আলো। রুহি খুবই ভীতু আর বোকা। ও যদি কোনো ভুল করে অথবা কোনোভাবে ফেঁসে যায়। আমি সব পরিকল্পনা সূক্ষ্মভাবেই করেছি। আমরা কেউই ধরা পড়ব না। বিশ্বাস রাখো আমার উপর। আলো গাড়িতে উঠে যায়। এবার ধ্রুবকেও একই পরিণতির শিকার হতে হবে। রুহির কোমরে হাত দিয়ে আছে ধ্রুব। রুহির খুব ঘৃণা হতে থাকে ধ্রুবর স্পর্শে। শুধুমাত্র আলোর জন্য এসব সহ্য করেছে রুহি। ধ্রুব রুহিকে আরও কাছে টানার চেষ্টা করে। রুহি ধ্রুবকে দূরে সরিয়ে দেয়। ধ্রুব এর কারণে রেগে যায়। এসব কি রুহি? হোয়াট দ্য ফাক? আমাকে নিজের ফ্ল্যাটে ডেকে এখন এসব কি করছো? আজ আমাদের রুম ডেট করার কথা ছিল। এই ফ্ল্যাট আমার নয়। হোয়াট? ভাড়া নিয়েছি। যাই হোক, তুমি এখন কি করবে সেটা বলো। আমার একটু সময় লাগবে প্রস্তুত হতে। ওকে ফাইন, তুমি টাইম নাও। আমি গেলাম বাই। রুহি তখন ভাবে, না, এরকম হলে চলবে না। আলো তো এখনও আসেনি। আলো আসা পর্যন্ত যেভাবেই হোক ধ্রুবকে আমায় আটকে রাখতেই হবে। রুহি ধ্রুবকে গিয়ে পিছন থেকে হাঁক দেয়। এমন করছো কেন বেবি? আমাকে একটু টাইম দাও না। আমি যে তোমাকে কন্ট্রোল করতে পারছি না নিজেকে। তোমাকে দেখে আমার ভিতরে তোলপাড় চলছে। আমি ক্ষুধার্ত হায়নায় পরিণত হয়েছি। আমার ক্ষুধা তুমি মেটাবে না? রুহি কি বলল বুঝতে পারে না। ধ্রুব এগিয়ে এসে তার দিকে। রুহি ভয়ে পিছিয়ে যায়। ভয় পেও না বেবি, আমি আজ তোমায় অনেক আনন্দ দিব। রুহিকে কাছে টেনে তাকে কিস করতে যাবে তখনই আলো এসে পিছন থেকে লোহার রড দিয়ে ধ্রুবর মাথায় আঘাত করে। কে তুই? কেন এসেছিস এখানে? আমি এখানে আসিনি মিস্টার ধ্রুব খান। আমি তোমায় এখানে নিয়ে এসেছি মৃত্যু উপহার দিব বলে। তার মানে রুহি তুমি আমায় ঠকিয়েছ? কী উদ্দেশ্য তোমাদের? তোকে শেষ করাই আমাদের উদ্দেশ্য। মানে? কি শত্রুতা? এত তাড়াতাড়ি ভুলে গেলি? মনে নেই তুই কিভাবে আমার মুখ চেপে ধরেছিলি? আমি আলো, সেই আলো যার বোনকে তোরা 4 বন্ধু মিলে শেষ করে দিয়েছিস। ভয়ে ধ্রুবর গলা শুকিয়ে আসে। ধ্রুব রুহিকে নিজের কাছে টেনে নিয়ে বলে, খবরদার আমার কাছে আসবি না, না হলে রুহি মেয়েটাকে আমি এক্ষুনি শেষ করে দিব। রুহি ধ্রুবর অন্ডকোষ বরাবর লাথি মারে। মেয়েদেরকে তোরা খুব দুর্বল ভাবিস তাই না? আমরা মোটেও দুর্বল নই। আজ তুই টের পাবি মেয়েরা কত শক্তিশালী। আলো তুমি মেরে ফেলো ওই জানোয়ারটাকে। না জানি কত মেয়ের জীবন এভাবে নষ্ট করেছে এই শয়তানটা। আলো ধ্রুবর হাতে ছুরি দিয়ে আঘাত করে। ধ্রুব পাল্টা আঘাত করার চেষ্টা করলে ব্যর্থ হয়। তার খুবই ক্লান্ত লাগছিল, ঘুমও পাচ্ছিল। রুহি হেসে বলে, তোকে একটু আগে যে বার্গার খাওয়ালাম তাতে ওষুধ ছিল। এখন আস্তে আস্তে এর প্রভাবে তুই কিছুই করতে পারবি না। আলো ধ্রুবর বুকে ছুরি বসিয়ে দেয়। ধ্রুব চিৎকার করার চেষ্টা করেও ব্যর্থ হয়। আলো জোরে একটি লাথি মারে ধ্রুবর মুখে। পায়ে জুতা খুলে তাকে মারে। ধ্রুব মরে যায়। বর্ষা খুব টেনশনে আছে। আলো হঠাৎ কোথায় চলে গেল সে বুঝতে পারছে না। আলো নিজের সব কাজ শেষ করে বাড়িতে ফিরে রুমি এসে দেখে বর্ষা তার অপেক্ষাতেই বসে আছে। আলোকে দেখে বর্ষা বলে, এতক্ষণে তোমার আসার সময় হলো? কোথায় ছিলে তুমি? একটু কাজে গিয়েছিলাম। ও, আপনার মন কি খারাপ? না না, মন খারাপ হবে কেন? আমার স্ত্রী বাসর রাতে এভাবে বাহিরে গেল আর আমার মন খারাপ হবে? বুঝেছি, আপনার রাগ হয়েছে। কোনো ব্যাপার না, সব রাগ চলে যাবে। আমি বাসর রাতের জন্য প্রস্তুত। আমি করব না বাসর। যাও তুমি নিজের কাছে যাও। এত অভিমান? হ্যাঁ। তাহলে আমি সত্যি চলে যাচ্ছি। আলো চলে যেতে চাইলে বর্ষা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এভাবে চলে যেও না। আমার মন যে ব্যাকুল হয়ে আছে তোমাকে পাওয়ার জন্য। আলো আর বর্ষকে যে আজকে হতে হবে। একসাথে মিলে আলোকবর্ষ তৈরি করতে হবে। বর্ষ আলোকে খুব জোরে জড়িয়ে ধরে। আলোকে কোলে তুলে নেয়। তাকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। আলোর ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে আলতো করে। আলতো চুমুতে ভরিয়ে দেয় আলোর মুখ। ধীরে ধীরে তারা আরও কাছে আসে। আলোর চুলের খোপা খুলে তার চুলের ঘ্রাণ নেয় বর্ষ। তোমার চুল থেকে খুবই সুগন্ধ আসছে। কি শ্যাম্পু দাও তো তুমি? ফেয়ার অ্যান্ড লাভলি। খুব সুন্দর শ্যাম্পুটা। এই গন্ধটা আমাকে আরও বেশি মাতাল করে দিচ্ছে। আলো বর্ষার বুকে মাথা রেখে বলে, আমাকে আরও কিছুক্ষণ এভাবে থাকতে দিবেন?
হুম। আলো কিছুক্ষণ এভাবেই থাকে। বর্ষা এবার আলোর উপরে উঠে পড়ে, আলোকে আরও জোরালোভাবে চুমু দিতে থাকে। এই রাতটা সাক্ষী হয় এক সুন্দর ভালোবাসার। সকালে আলোর ঘুম ভেঙে যায়। আলো উঠতে চাইলে বর্ষা তাকে টেনে ধরে রাখে। এখন আবার কি হলো? এভাবে যেতে দিব না, আগে আমায় একটা গিফট দিতে হবে। কিসের গিফট? বর্ষ নিজের ঠোঁটের দিকে ইশারা করলে আলো বোঝা যায় বর্ষ তার কাছে কী চাইছে। ছি, আপনি এমন কেন? কেমন আমি? জানেন না? হুম। আলো আলতো করে বর্ষার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, এমন। বলে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। বর্ষা যেন কোনো ঘোরে চলে যায়। রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল আলো। আজ তার বৌভাত। জরিনা আলোর কাছে আসে। তুমি কাল কোথায় গিয়েছিলে আলো? একটু বাহিরে। কাল আমি তোমায় ছুরি নিয়ে যেতে দেখেছি। এ নিয়ে তোমার কী কাজ? আলো চুপ করে থাকে। জরিনা বলে, দেখো, কোনো বিপদ যেন না হয়। যা করার সাবধানে করো। আমায় একটা সাহায্য করতে পারবেন জরিনা আন্টি? কী সাহায্য? আমার জন্য ঝালমরিচের গুঁড়ো তৈরি করে রাখবেন। আজ আমার কাজে লাগবে। জরিনা তাই করল। মরিচের গুঁড়ো করে দেয় আলোকে। আলো আজ রাতে আবারও তার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আলো মরিচের গুঁড়ো নিয়ে এসেছে এরিকের বন্ধু রাহুলের বাড়িতে। রাহুল নিজের রুমেই ঘুমিয়েছিল। আলো তার রুমে গিয়ে দরজা নক করে। রাহুল দরজা খুলে দিতে রাহুলের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। রাহুল চোখ হাত দিয়ে চিৎকার করতে থাকে। এই সুযোগে আলো ছুরিটা বের করে বসিয়ে দেয় রাহুলের গলায়। রাহুল যন্ত্রণায় চটপট করতে থাকে। আলো রাহুলকে বলে, আমার বোন এরকম কষ্ট পেয়েছিল যখন তোরা ওকে আঘাত করেছিলি। এখন বোঝ কত কষ্ট। এই হাত দিয়ে আমার বোনকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলেছিলি না তুই? আলো রাহুলের হাত ক্ষতবিক্ষত করতে থাকে। একসময় রাহুল প্রাণ ত্যাগ করে। রাহুলের লাশের দিকে তাকিয়ে হাসতে থাকে আলো। এবার শুধু এরিকের পালা। এরিক দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেভাবে একের পর এক তার বন্ধুরা এভাবে মারা যাচ্ছে, তাতে তার দেশে থাকার ভরসা পাচ্ছে না। এরিকের কাছে একটা ফোন কল আসে। এরিককে বলা হয়, তোমার বোনকে কিডন্যাপ করেছি। যদি তাকে বাঁচাতে চাও, যে ঠিকানা দিচ্ছি এখানে চলে আসো। চালাকি করে পুলিশ আনতে যেও না। এরিক নিজের বোনের খুব ভালোবাসে, তাই এরিনার ব্যাপারে এরকম কথা শুনে চুপ থাকতে পারেনি। গতরাত থেকে মেয়েটা বাড়ি ফিরেনি, তাই এরিক ওই ঠিকানায় চলে যায়। এসে দেখা যায় জায়গাটা পুরো ফাঁকা। আচমকাই আলো চলে আসে। এরিক যেন বুঝে যায় আলোর উপস্থিতি, তাই খপ করে আলোর হাত ধরে ফেলে। শয়তানি হেসে বলে, কি ভেবেছিলি এত সহজে আমায় শেষ করবি? আজ দেখ তোর সাথে আমি কি করি। সেদিনের অপূর্ণ কাজটা আজ পূর্ণ করব। এরিক আলোর দিকে এগিয়ে আসতে থাকে, তখনই একটি ছুরি ভেদ করে যায় তার বুক। এরিক চমকে যায়। এরিক চমকে পিছনে ফিরে দেখে বর্ষকে। আলো হতবাক হয়ে যায় বর্ষকে দেখে। বর্ষ মৃদু হেসে বলে, বর্ণের মৃত্যুর জন্য তুইও দায়ী। আমার স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করেছিস তুই, তাই তোর এটা প্রাপ্য। কথাটা বলে একের পর এক ছুরি বসিয়ে দেয় এরিকের বুকে। এরিকের পুরো শরীর একসময় নিস্তেজ হয়ে যায়। আলো অবাক হয়ে বর্ষার দিকে তাকায়। বর্ষা বলে, আমি সব করেছি আলো। আমি এরিনাকে কিডন্যাপ করিয়ে নিয়েছিলাম। এরিককেও আমি ডেকেছিলাম, কিন্তু তুমি এলে কোথা থেকে? আলো হাসে, আমি তো এরিককে ফলো করে এখানে আসি। আমি তো জানতেই পারি না আপনি এতটা বুদ্ধিমান। তোমার স্বামীকে তো একটুটুকু বুদ্ধিমান হতেই হতো। যাই হোক, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আজই আমরা দেশ ছেড়ে চলে যাব। মানে? আম্মু আর জরিনা আন্টি অলরেডি লন্ডনে পৌঁছেও গেছে। আমাদেরও সেখানে যেতে হবে। এই দেশে থাকলে তদন্তের সাপেক্ষে সব কিছু সামনে আসতে পারে। আমার পুরো জীবনটাই যে বিবর্ণ আলোকবর্ষ পাড়ি দিতে হয়েছে। এখন আমি ক্লান্ত। ভেবেছিলাম সব কিছু হয়ে যাওয়ার পর নিজেকে দোষ স্বীকার করে নিব পুলিশের কাছে। না, তুমি এখন আমার স্ত্রী। তুমি যা করেছো অন্যায় নয়। হয়তো আইনের চোখে অন্যায়, কিন্তু ন্যায়ের দিক থেকে দেখতে গেলে অন্যায় নয়। ওই পাপীরা কখনোই শাস্তি পেত না। আপনি কি আমাকে নিজের জীবনে সত্যিই থাকতে দিবেন? একটা খুনিকে যদি এই কথা বলো, তাহলে কিন্তু আমিও খুন করেছি। তবে আমার মনে হয় যে আমরা দোষীদের শাস্তি দিয়েছি, তাই এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। চলো, তোমার হাত ধরে বিবর্ণ আলোকবর্ষে পা বাড়িয়েই দেখি। আলো মৃদু হেসে হাতটা বাড়িয়ে দেয়। বর্ষর হাত ধরে তার সাথে এয়ারপোর্টে চলে আসে। ফ্লাইটে উঠে চলে আসে লন্ডন। আলোর বিবর্ণ জীবনটা বর্ষর সাথে নতুন শহর হয়ে উঠুক আলোকময়। তো ভিউয়ার্স, গল্পটির এটা শেষ পার্ট। গল্পটি কেমন লাগলো